আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। ফার্স্টে জাস্ট একটু কমেন্ট করেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা আর বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, এরপরে কথাবার্তা বলি। ইন দ্য মিনটাইম অনেকে সালাম দিয়েছেন, সবার সালাম একসাথে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড অ্যান্ড ভিডিও ক্লিয়ার কিনা? নো সাউন্ড। একজন লিখেছেন নো সাউন্ড, আর পিছন দিয়ে আবার লিখছেন যে অল ক্লিয়ার। অ্যাকচুয়ালি কোনটা ঠিক বুঝতে পারছি না, আরও দু একজন যদি রেসপন্স করে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে কথা বলা শুরু করা যাবে। তো ফার্স্টে বলি, আজকে এই জাকির বিসিএস থেকে আজকে আমার প্রথম ক্লাস। তো আপনাদের বেশিরভাগ মানুষের কাছে হচ্ছে আমি অপরিচিত, ঠিক আছে। বোর্ড আরও ডান পাশে যাবে না, আমার মনে হয় যে এটা মিড পজিশনে আছে। আমিও দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় যে একদম পজিশন ঠিক আছে। তো আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, এখানে লেখা আছে। তো আজকের টপিক হচ্ছে সম্ভাব্যতা। তো আপনাদের এই টপিকের উপরে কার কার সমস্যা ঠিক আমি জানি না। এটা হচ্ছে এমন একটা টপিক যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে কিংবা কমার্সের ব্যাকগ্রাউন্ডে যারা পরিসংখ্যান করেছে তাদের জন্য যদি বুঝে খুবই সহজ, আর অনেকের কাছে জিনিসটা গোলক ধাঁধার মতো, ঠিক আছে। তো এই টপিকটা আসলে 35তম বিসিএস থেকে আপনাদের দেওয়া হয়েছে। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি বলি এটার উপর আমার ক্লাস হবে 3টা কিংবা 4টা। তো 3টা কিংবা 4টা ক্লাস হবে। পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু কোনো কথা বলবো না, যেহেতু আজকে প্রথম ক্লাস। আপনাদের এই টপিকের একটু আইডিয়া দিতে হবে। এটা যদি আপনারা পেয়ে থাকেন ভালো কথা, যদি না পেয়ে থাকেন তাহলে এই টপিকের আইডিয়াটা দিতে হবে। এই টপিকটা 35তম বিসিএস থেকে প্রিলি প্লাস রিটেনে অ্যাড করা হয়েছে। তার আগে এটা ছিল না, তাই আপনারা যখন কোয়েশ্চেন অ্যানালিসিস করবেন তার আগে কোয়েশ্চেন পাবেন না। তো তারপর থেকে এখানে 35তম বিসিএসে কোনো কোয়েশ্চেন আসে নাই এবং 40তম বিসিএসে কোনো কোয়েশ্চেন আসে নাই। তো এরপর থেকে আমাদের কোয়েশ্চেন হয়েছে কয়টা? 35, 36, 37, 38, 39, 40, 41, ইভেন 42। স্পেশাল বিসিএস সহ যদি ধরি তাহলে আমাদের কোয়েশ্চেন গেল কাটে 8টা বিসিএস। তো এখান থেকে কোন কোন বিসিএস এ কোয়েশ্চেন এসেছে আমি টপিক ওয়াইজ পরে বলবো। আপাতত আমরা এই টপিকটার সেগমেন্টটা একটু আমরা দেখি। আমি একটু লিখতে থাকি, প্লাস আপনারা যারা পার্টিসিপেট করছেন ক্লাসে সবাইকে একটু বলি একটু অ্যাভারেজ আইডিয়া নেওয়ার জন্য আপনাদের এই টপিকে কার কার সমস্যা আছে কিংবা কারা মিডিয়াম এবং কারা খুব ভালো, একটু আপনাদের মতো করে কমেন্ট করেন। আমি একটু দেখতে থাকি, প্লাস আমি লিখতে থাকি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমি এখানকার সেগমেন্টগুলো লিখেছি। আর একটা আছে হচ্ছে অন্যান্য। অন্যান্য বলতে বাদ বাকি যা আছে সব এটা এগুলোর ভিতরে পড়া যায়। সরাসরি প্রবাবিলিটির কয়েকটা সূত্র আছে। ধরেন বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, শর্তাধীন ঘটনা। এই সূত্রের প্রয়োগ সংক্রান্ত একটা টাইপ আছে। আর এই সূত্রগুলোর প্রেক্ষাপটে প্রয়োগ বিষয়ক আরেকটা টাইপ আছে, এটা মূলত রিটেনের জন্য বেশি কমন। তারপর সংখ্যা রিলেটেড সমস্যা, বল বা মার্বেল, মুদ্রা, ছক্কা, তাস। এই হচ্ছে আমাদের বিসিএস এর জেনারেলি এই টপিকের ক্যাটাগরি। এখন আমরা একটু দেখব যে কোন বিসিএস এ কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসেছে, তাহলে আপনারা একটু আইডিয়া করতে পারবেন। এই সরাসরি সূত্র থেকে এসেছে 42 বিসিএস এ কোয়েশ্চেন।
সংখ্যা থেকে, অর্থাৎ আপনারা জানেন যে 41তম বিসিএসের কোয়েশ্চেনটা এসেছে সংখ্যা থেকে, এবং প্যারালালি 38 বিসিএসের কোয়েশ্চেনটা ছিল সংখ্যা রিলেটেড। আর জেনারেল সূত্রের প্রয়োগ থেকে ছিল বিসিএস 36 কোয়েশ্চেন, আর বল কিংবা মার্বেল থেকে এসেছে 37 বিসিএস কোয়েশ্চেন। এই হচ্ছে সম্ভাব্যতা থেকে বিসিএস প্রিলিতে আসা এখন পর্যন্ত কোয়েশ্চেন, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখেন আপনাদের মুদ্রা, ছক্কা, তাস, এই 3টা একেবারে সম্ভবতার কমন টপিক, যেটা আপনারা 9-10 বইয়ে যদি সম্ভবত দেখেন তাহলে এদের উপর বেশি আলোচনা করা হয়েছে। তো তা থেকে কোনো কোয়েশ্চেন কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে আসে নাই, ইভেন রিটেনেও আসে নাই। তার মানে কম্পারেটিভলি আপনাদের জন্য কমন কিন্তু এই টপিকগুলো। আমি সবগুলো টপিকে পড়াবো, এটা ভয়ের কিছু নাই, সবগুলো টপিকে পড়াবো। তবে শুরুতে একটা কথা বলি, সম্ভবত টপিক যেহেতু বিসিএস প্রিলিতেও আছে, বিসিএস রিটেনেও আছে, ঠিক আছে, প্রিলি প্লাস রিটেন দুই জায়গায় যেহেতু এই টপিক আছে, দুইটার মধ্যে সিমিলারিটিস আছে হচ্ছে 50 থেকে 60%। এইটুকু হচ্ছে সিমিলারিটিস, ম্যাচিং, আপনাদের প্রিলির কাজও করবে, আপনার রিটেনের কাজও করবে। বাদ বাকি যে 40% আছে অ্যারাউন্ড, ওইটা কিন্তু সম্পূর্ণ রিটেনের জন্য আলাদা, প্রিলির জন্য আলাদা। যেমন কিছু কিছু অঙ্ক আছে যেগুলো ডেফিনেটলি শুধু প্রিলিতে আসা সম্ভব, কোনোদিন রিটেনে আসবে না। আবার অল্টারনেটিভলি আপনারা ইন্টারমিডিয়েটের সবগুলো বই যদি অ্যানালিসিস করেন, কিছু অঙ্ক আছে যেগুলো রিটেনে আসতেছে নিয়মিত, কিন্তু সেগুলো কোনোদিন প্রিলিতে আসবে না। অতএব একই টপিক দুইটা পার্টে আছে, প্রিলি রিটেন। আপনারা যদি কেউ কম্বাইন করে পড়তে চান সেটা আপনাদের জন্য ভালো, আর কেউ যদি শুধু আলাদা করে পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনার রিটেনে একটু সমস্যা ফেস করতে হবে। এই জন্য আমি একটু চেষ্টা করব একটু মাঝামাঝি থেকে পড়ানোর জন্য, যাতে আপনাদের রিটেনেও যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলো কাজ করে। আপনারা অনেকে বলেছেন যে একেবারে বেসিক থেকে শুরু করতে, ঠিক আছে, একেবারে বেসিক থেকে শুরু করব, সেক্ষেত্রে আপনাদের ক্লাস 3টা কিংবা 4টা লাগতে পারে। যদি আমার পসিবল হয় তাহলে সব কয়টি ক্লাসে ইনশাল্লাহ নিব এই টপিকের উপর, যতটুকু ক্লিয়ার কনসেপ্ট না হয়। তাহলে আমাদের প্রশ্ন কোন টপিক থেকে কী কী এসেছে, এই প্রশ্ন টাইপের ভিতরে অটোমেটিক্যালি আসবে। আমি জাস্ট আপনাদের এইটুকু একটা আইডিয়া দিলাম যে এই টপিকগুলো আছে ডিসকাস করার মতো, তার মধ্যে এই টপিক থেকে কোয়েশ্চেন এসেছে এখন পর্যন্ত। আমরা এখন কোনগুলোকে বেশি গুরুত্ব দিব আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে এই দুইটা, এটা এবং এটা, ঠিক আছে। সূত্রের প্রয়োগটাতে আমি যাব না, এটা মূলত রিটেন বেসড বেশি, তো এই জন্য এটার প্রয়োগ, যেটা স্পেশাল প্রয়োগটা, হালকা প্রয়োগটা আমি আগামী ক্লাসে আসবো, বল কিংবা মার্বেলের সাথে অ্যাডজাস্ট করে এটা আমি পড়াবো। তবে আজকে এটাতে টাচ করব না, কারণ এখানে একটু টাফ, তো আপনারা একটু বেসিকটা ডেভেলপ হলে সূত্রের প্রয়োগটা পারবেন। তারপর হচ্ছে বল, মার্বেল, মুদ্রা, এগুলো ধীরে ধীরে আসবো। আমাদের আজকের টপিক হচ্ছে সংখ্যা রিলেটেড প্রবলেম করব, আর হচ্ছে সূত্র রিলেটেড প্রবলেম করব। এই হচ্ছে আমাদের দুইটা জিনিস আজকে পড়ার আলোচ্য বিষয়। এই দুইটা টপিকের উপরে একটা শিট আমি আপনাদের দিয়েছিলাম আজকেই এই গ্রুপে, মানে এই পেজে। যদি কারো পসিবল হয় তাহলে শিটটা সামনে নিয়ে যেতে পারেন। মাত্র 2 পেজের একটা ইমেজ আকারে দিয়েছি, আপনারা যাতে অনেকের আছে পিডিএফ ডাউনলোড করতে পারেন না, সেই 2টা পেজ সামনে নিয়ে যদি বসেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আমি ওই শিট থেকে সরাসরি কিছু অঙ্ক করাবো, তবে কিছু জিনিস আলাদাভাবে পড়াবো। আসেন এবার সম্ভাব্যতা টপিক আলোচনা করি। আচ্ছা, সম্ভাব্যতা হচ্ছে কোনো কিছুর পসিবিলিটিস কাউন্ট করা। যেমন কালকে বৃষ্টি হতে পারে কিনা, ধরেন আপনাদের ড্রিম জব তো বিসিএস ক্যাডার, ঠিক আছে। আপনাদের যদি একটা প্রশ্ন করি, একটা সিম্পল প্রশ্ন করি, আপনারা সবাই উত্তর দিবেন, একদম সম্ভাব্যতার প্রেক্ষাপটে উত্তর দিবেন, দেখি আপনাদের কতটুকু বেসিক আছে। জাস্ট প্রশ্ন করলাম, ধরেন আপনারা 43 বিসিএসকে টার্গেট করে আছেন, যেটা আপনার বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা কত, একটু অ্যান্সার করেন তো সবাই, দেখি আপনাদের কি অবস্থা। বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা কত আপনার, প্রত্যেকে কমেন্ট করেন। নেক্সট ক্লাস কবে হবে এটা পেজে জানিয়ে দেওয়া হবে, নেক্সট ক্লাস কবে হবে পেজে জানিয়ে দেওয়া হবে। আমি বেসিক থেকে শুরু করবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকেন। হয়তো আজকে প্রথম ক্লাস, আমার সাথে অনেকের অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্টমেন্টটা হতে গেলে হয়তো বা একটু সময় লাগবে, তা আপনারা সাথে থাকেন, তারপর ধীরে ধীরে ইনশাল্লাহ বুঝতে পারবেন টপিকগুলো।
আপনারা একটু কমেন্ট করেন যে আপনাদের বিসিএস ক্যাডার হবার সম্ভাবনা কত আপনার। প্রত্যেকে কমেন্ট করেন। ওয়ান বাই টু 100% ইনশাল্লাহ, 1/2, 1/4, আর কিছু? কমেন্টের পরিমাণ কিন্তু খুব কম। লাইভে প্রেজেন্ট আছেন এই মুহূর্তে 300+, একজন আছে 1%, আরেকজন 0%, ঠিক আছে, আরেকজন 1/2। এই যে আপনারা কমেন্ট করছেন, কিছু আছে জানি না, ইনশাল্লাহ 100%। আমি কিন্তু বলছি যে আধ্যাত্মিকভাবে জেনারেলি বলবেন না, অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি রুলস অনুসারে এটার একটা অঙ্ক আছে, ঠিক আছে। 50% হাউ 1/4। আচ্ছা, সম্ভাব্যতার একটা সূত্রের উপর দাঁড়ানো আছে। সম্ভাব্যতার প্রাইমারি সূত্র হচ্ছে এই জিনিসটা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এটা অনেকে ইনপুট আউটপুট দিয়ে পড়ায়, বাট আই এম নট এগ্রি উইথ ইনপুট অ্যান্ড আউটপুট। এটার পেছনে লজিক আছে। তো আমি জেনারেলাইজড যেটা বইয়ের সূত্র সেটাই পড়াবো, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। আমি কিন্তু আবারও বলি, আপনারা এই টপিক বিভিন্ন জায়গায় পড়তে পারেন, প্রত্যেকের পড়ানোর প্যাটার্ন থাকবে ভিন্ন। আমার পড়া কারোর ভালো লাগবে, আবার কারো ভালো লাগবে না। এটা এমন না যে একজনের পড়া সবার ভালো লাগবে। তবে আমি আপনাদের এমনভাবে পড়াবো যাতে আপনাদের এই পড়াটা প্রিলিতে ওভারকাম হওয়ার পরে ইনশাল্লাহ রিটেনে কাজে লাগে, ঠিক আছে। এই জন্য ফাউন্ডেশন থেকে শুরু করব। দেখেন, সম্ভাব্যতার সূত্র হচ্ছে অনুকূল ঘটনা বা মোট ঘটনা। আপনাকে যে কোনো কিছুর প্রবাবিলিটি যখন পরীক্ষা আসবে, আপনাকে শুরুতে কাউন্ট করতে হবে টোটাল কতটা ঘটনা ঘটা সম্ভব, এটাকে আপনাকে কাউন্ট করতে হবে। তারপর আপনাকে চিন্তা করতে হবে আপনাকে যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনে কতটা পড়ে। এই দুইটা ডাটা যদি ফাইন্ড আউট করতে পারেন, আপনার প্রবাবিলিটির অঙ্ক শেষ। কি কি? টোটাল কতটি ঘটনা ঘটা সম্ভব, সেকেন্ড হচ্ছে আপনার কন্ডিশনের ভিতরে তার মধ্যে কতটি ঘটনা পড়ে। যেমন আমি আপনাদের প্রশ্ন করেছিলাম আপনার বিসিএস ক্যাডার হবার সম্ভাবনা কত। দেখেন, এই জায়গায় কি কি ঘটনা ঘটতে পারে? দুইটা ঘটনা, আপনি হয় ক্যাডার হবেন নতবা হবেন না। অর্থাৎ মোট এই দুইটা ঘটনার বাইরে কিন্তু কোনো ঘটনা নাই। এখন বলতে পারেন আমি নন ক্যাডার হব, নন ক্যাডারও কিন্তু ক্যাডার না, ঠিক আছে। তাহলে আপনার মোট ঘটনা কয়টা? আপনি ক্যাডার হবেন কিংবা ক্যাডার হবেন না। তাহলে টোটাল ঘটনা হচ্ছে 2। তাহলে আপনার মোট ঘটনা ছিল নিচে 2, তারপর ছিল অনুকূল, অর্থাৎ আপনার কন্ডিশনে কয়টা পড়ে। তাহলে কন্ডিশনে কি? একটা হচ্ছে ক্যাডার হবেন আর একটা ক্যাডার হবেন না। তাহলে কন্ডিশনে কয়টা? একটা ক্যাডার হবেন। তাহলে অনুকূল ঘটনা কত? 1। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 1/2, যেটাকে অনেকে 50%ও বলতে পারেন, কারণ 50% মানে হচ্ছে 1/2, যেটা অ্যান্সার দিয়েছিলেন। তাহলে এই হচ্ছে আপনাদের 1/2। অনেকে 100% লিখেছেন, ইনশাল্লাহ সেটা পরে, ঠিক আছে। তো এখন যে কাজটা আমি বলবো, এই যে এই জিনিসটা, তো শুরুতে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আপনার প্রবাবিলিটির অ্যান্সারের প্যাটার্নটা কীরকম হবে, ঠিক আছে। আপনার জীবনেও কোনো কিছু হওয়ার প্যাটার্ন, যেমন কোনো একটা অঙ্ক সম্ভাব্যতা করার পরে আপনার অ্যান্সার যদি এরকম আসে 7/5, ধরেন আপনাকে কোনো একটা প্রশ্ন দিল, আপনি করলেন, করা শেষে আপনার উত্তরটা আসলো 7/5, আপনাকে ধরে নিতে হবে কোয়েশ্চেনটা ভুল, মানে সরি, আপনার উত্তরটা ভুল, ঠিক আছে। 7/5 কোনোদিন সম্ভাব্যতার উত্তর হতে পারে না। তাহলে এবার আসেন সম্ভাব্যতার উত্তরটা কি হয়। সম্ভাব্যতার উত্তরটা হয় 0 থেকে 1 পর্যন্ত। এই হচ্ছে সম্ভাব্যতার সর্বোচ্চ ঘটনা, অর্থাৎ মোট ঘটনা, আর এই হচ্ছে সর্বনিম্ন ঘটনা 0 থেকে 1 পর্যন্ত। এবার আসেন 0 থেকে 1 পর্যন্ত কেন। আমাদের প্র্যাকটিক্যালি কোনো কিছুর পার্সেন্টেজ 100 ক্রস করতে পারে। আচ্ছা, আমি আপনাদের আরও একটা জেনারেলিস্ট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে শতকরা থেকে। মনে করেন, ধরেন আপনি 2 টাকায় একটা প্রোডাক্ট কিনে আপনি 10 টাকায় বিক্রি করলেন, আপনার কত পার্সেন্ট লাভ হয়েছে? একটু কমেন্ট করেন তো দেখি আপনারা কতটুকু বুঝেন। প্রবাবিলিটি নয় বুঝেন একটু কম, কিন্তু পার্সেন্টেজ তো ভালো বুঝেন। বলেন তো, 2 টাকায় একটা প্রোডাক্ট কিনে আমি যদি 10 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত শতাংশ লাভ, কত শতকরা লাভ হয়েছে, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে? একটু কমেন্ট করেন কাইন্ডলি। 2 টাকায় প্রোডাক্ট কিনে যদি আমি
কত বিক্রি করি? 10 টাকায়। তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে এটা একটু কমেন্ট করেন। দেখেন, আপনারা যদি শুধুমাত্র ম্যাথ করার চিন্তায় থাকেন তাহলে ভাইয়া আমার ক্লাসে থাকবেন না, আপনার সময় লস করবেন না। আপনি যদি ধুমধারাক্কা ম্যাথ করতে চান, আপনার গাইড আছে, আপনি ম্যাথ করতে পারেন। বাট আপনি যদি সম্ভবত শিখতে চান রুট থেকে, তাহলে একটু আমার ক্লাসে থাকেন, কারণ আমি ভিন্ন আঙ্গিকে আপনাকে পড়ানোর চেষ্টা করব। অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। 400, 500, 400। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে আপনারা 400% দিচ্ছেন। হ্যাঁ, আপনাদের উত্তর কারেক্ট। যারা 400% দিয়েছেন তাদের উত্তর সঠিক। 2 টাকার প্রোডাক্ট যদি 10 টাকা বিক্রি করি তাহলে আমার লাভ হলো 8 টাকা। তাহলে 2 টাকায় লাভ 8 টাকায় উকিকতম করে আপনাদের এটা 400% হবে। এখন খেয়াল করেন, আপনার অ্যান্সারটা কিন্তু 400% হয়েছে। দেখেন, তাহলে 400%কে যদি আমি ভাঙ্গি তাহলে 400/% মানে কত? 1/100। আমরা কোনো পার্সেন্ট মানে জানি 1/100। তাহলে কাটাকাটি গিয়ে অ্যান্সারটা কত আসে? 4 আসে। তাহলে 400%-এর ভ্যালু কত? 4। কিন্তু প্রবাবিলিটিতে কোনো কিছু 100% ক্রস করবে না। কথাটা বুঝছেন? অর্থাৎ কোনো কিছুর 110% প্রবাবিলিটিতে কাউন্ট করে না। তাই আমরা প্র্যাকটিক্যাল সেন্সে আমরা বলতে পারি না কোনো কিছুর পার্সেন্টেজ 100 পর্যন্ত লিমিটেড। আমাদের পার্সেন্টেজ 100, 200, 300, 400 হতে পারে, সমস্যা নেই। কিন্তু প্রবাবিলিটিতে কোনো কিছু সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে 100%। যেমন আমরা কোনো কিছু সম্ভবত বুঝাইতে বলে 100% এটা হবে। যেমন অনেকে আপনারা অ্যান্সার করেছেন যে আমার চান্স 100% হবে ইনশাল্লাহ। এই যে 100%, এই 100%টাকেই আমাদের এই প্রবাবিলিটি অনুসারে এই 1/100 করে এটা কাটার পরে 1 থাকে। দ্যাট মিনস আমাদের হাইয়েস্ট পসিবিলিটিস হচ্ছে 1, আর লোয়েস্ট কত? 0%। তাহলে 0%-এর ভ্যালু কত? 0। এই জন্য আমাদের সম্ভবত সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে 0 থেকে 1-এর ভিতরে যে মানগুলো থাকে প্রত্যেকটা মানকে 1-এর চেয়ে ছোট। তাহলে 1-এর চেয়ে ছোটর যত মান আছে এই লব এবং হরের মধ্যে আমরা অলওয়েজ জানি 1-এর চেয়ে ছোট পেতে গেলে এই হর কি হতে হবে? বড় হতে হবে, লব ছোট হতে হবে। এই জন্য সম্ভবতার সকল উত্তরের প্যাটার্ন হবে এরকম, অর্থাৎ নিচের সংখ্যা বড় হবে, কোনোদিন উপরের সংখ্যা বড় হবে না। এই হচ্ছে একটা প্রাথমিক আলোচনা। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা এইটুকু কমেন্ট করুন, তারপর আমি পরবর্তী কথায় যাচ্ছি। রেসপন্স নিতে হবে, কারণ আমি একপাক্ষিকভাবে বলে যাব, আপনাদের তো দেখি না, জানেন অনলাইন ক্লাসের সিস্টেম কি। এই জন্য আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে আমার সাথে পার্টিসিপেট করবেন, তাহলে ক্লাসটা প্রাণবন্ত হবে। ঠিক আছে? আমার এরকম কমেন্ট পড়া দরকার ছিল যে একজনের কমেন্ট যেন না পড়তে পারি। যদি র্যান্ডমলি এটা যায় তাহলে তো আমি বুঝবো না কে কি কমেন্ট করছে। তো আপনাদের ওই রকম সিচুয়েশন ক্রিয়েট করা দরকার ছিল, কিন্তু আপনারা কমেন্ট করেন কম। ওকে, তাহলে হচ্ছে আমি এইটুকু মুছে ফেলি, আমাদের এই জিনিসটা নিয়ে ডিসকাস করি। এখন এই যে কথাটা বলেছিলাম, সম্ভবতর একটাই ফান্ডামেন্টাল ফর্মুলা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তাহলে 1/2, টোটাল ঘটনা ছিল 2 আপনার প্রেক্ষাপটে। এখন আসেন সম্ভবতার আরো 2-একটা সূত্রেতে যাই। সম্ভবতার সেকেন্ড সূত্রটা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এটা। দেখেন, এরকম একটা ফর্মুলা আপনারা সেট থিওরিতে পড়েছিলেন। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটিতেও ঠিক সেম সূত্র। এটাকে বলা হয় সম্ভাব্যতার সংযোগ সূত্র। কি সূত্র? সংযোগ সূত্র। এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, বুঝছেন? এখন কন্ডিশন ওয়াইজ সূত্রের রূপ চেঞ্জ হয়ে যায়। আপনার এক এক কন্ডিশনের এক এক রকম সূত্র হবে। এবার ওই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো অনেকে বুঝেন না। স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, এই টার্মগুলো আসার জন্যই আপনাদের অঙ্কে প্যাচ লাগে এবং আপনারা চেষ্টা করেন এই টার্মগুলো বুঝতে। কিন্তু সত্যিকার অর্থে বলি, আপনাদের রিটেন হোক কিংবা প্রিলি হোক, এই টার্মগুলো না বুঝেও
অন্য সিম্বলে মানে অন্য থিম বুঝে আপনারা অঙ্ক করে ফেলতে পারবেন। তাই আমি আপনাদের মাথায় জগা খিচুড়ি প্যাঁচ লাগাতে চাচ্ছি না, যেহেতু শুরুর দিন। আমি টার্মগুলো না বুঝেই কীভাবে অঙ্ক করতে হবে সেই জিনিসগুলো বুঝে দেবো। রিটেন প্লাস প্রিলি দুইটাতে ওভারকাম করতে পারবেন। এখন আপনাদের মেন কথা হচ্ছে যে কোনো অঙ্কের জন্য যখন একাধিক ঘটনা নিয়ে কাজ করতে বলবো হয়, ঠিক আছে, একটা সিম্পল ঘটনা নিয়ে কাজ করতে বলে তাহলে এই সূত্র লাগে না, দুইটা ভিন্ন জিনিস নিয়ে কাজ করতে বলে এই সূত্রটা লাগবে। আমি আজকে আসবো এই সূত্রে, তো সূত্রটা আলোচনা করে নিচ্ছে আর কি। এখন এই যে এই সূত্রে কোনো কিছু ঘটার সম্ভাবনা এ অথবা বি, যে কোনো একটা ঘটনার সম্ভাবনা, আপনারা ইউনিয়ন সিম্বলের মানে হয়তো বুঝেন, এ অথবা বি যে কোনো একটা ঘটনার সম্ভাবনা এটা এটা এটা। এখন আপনাদের কন্ডিশন ওয়াইজ এই ডাটাটা চেঞ্জ হয়ে যায়, পি অফ এ ইন্টারসেকশন বি। এটা মানে কি কোনো কিছু কমন না, কমন, ঠিক আছে। এই ইন্টারসেকশন বি হচ্ছে কোনো কিছু কমন পাওয়ার সম্ভাবনা। আপনাদের যে কোনো দুইটা ঘটনার মাঝখানে যদি কোনো কমন ডাটা থাকে, ঠিক আছে, তাহলে আপনাদের আসবে এখানে ভ্যালু, যদি না আসে তাহলে আসবে না। সহজ কথা। আমি শুরুতে আপনাদের একটু প্যাচ লাগাই দিই, না হলে গিট্টু খুলবে না, বুঝছেন। সিম্পল সিম্পল পড়ালে বুঝবেন না। শুরুতে অর্থাৎ একটু প্যাচ লাগাই দিই, প্যাচ লাগানোর পরে প্যাচটা আপনাদের ক্লিয়ার করতে হবে পরে। ধরেন আমি কতগুলো সংখ্যা নেব, 1 থেকে 10 পর্যন্ত নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিয়েছি, ঠিক আছে। এখন ধীরে ধীরে আপনারা প্রশ্নে আসেন, সূত্র কিন্তু থাকুক। আপনাকে যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত কোনো একটি সংখ্যা নিলে সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত। আমি ইজি থেকে শুরু করি, পরে প্যাচ লাগাচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত কোনো একটি সংখ্যা নিলে সেটি জোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে আপনাকে বলেছে সম্ভাব্যতার মূল সূত্র কি, অনুকূল ঘটনা বাই হচ্ছে টোটাল ঘটনা। তাহলে আপনার টোটাল সংখ্যা আছে কয়টা, 1 থেকে 10 পর্যন্ত 10টা, সিম্পল। তাহলে নিচে 10, টোটাল যে কয়টা সংখ্যা থাকবে সেটা হচ্ছে নিচে, আর উপরে কি বসবে, আপনাকে যেটা বলছে সেটা কতটা আছে। তাহলে জোর কতটা আছে, 5টা, 2 4 6 8 10। তাহলে আপনার কি উপরে 5, নিচে হচ্ছে 10, তাহলে কত, 1/2। এটা বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পারছেন কিনা? সিম্পল থেকে শুরু করি। হ্যাঁ, 5/10। এই যে অনেকে লিখছেন 10/4। ভাই, যে 10/4 লিখছেন সে হয়তো আমার আগের কথাটা বুঝেন নাই। আপনার উত্তর সঠিক কিংবা ভুল সেটা পরে। 10/4 কোনোদিন প্রবাবিলিটির উত্তরের প্যাটার্ন হবে না, কারণ আপনাকে বলেছি সম্ভবত উত্তর কোনোদিন 1-এর চেয়ে বড় হবে না। আপনি যদি ভুল করে 4/10 লিখতেন তাহলে আপনার এটা স্মার্ট ভুল হতো, বুঝছেন। 10/4 হচ্ছে আনস্মার্ট ভুল, আর 4/10 যদি লিখতেন তাহলে স্মার্ট ভুল হতো। অর্থাৎ আপনারা প্রথমে স্মার্ট ভুল করেন, পরে কারেক্ট করেন, ঠিক আছে। তাহলে 1/2, এই যে সিম্পল। আচ্ছা, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা নিলে, 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা নিলে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা নিলে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। এখন তো তাহলে গুণিতক সংখ্যা বুঝতে হবে। গুণিতক হচ্ছে নামতা, বুঝছেন। 3-এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18, এই জিনিসগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো আমার আজকের ক্লাসটা আপনাদের ফাউন্ডেশন দিতে সময় লাগবে, তারপর আমরা টাইপ টু টাইপ ধরে ধরে অঙ্ক ধরে যেতে পারবো। 3 6 9 12 15 18, এই যে 3-এর গুণিতক সংখ্যাগুলো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা নিলে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে 3-এর গুণিতকগুলো আপনাকে এর মধ্যে কাউন্ট করতে হবে। দেখেন তো এর মধ্যে 3-এর গুণিতক কয়টা আছে, 1টা 2টা 3টা। 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, এই হচ্ছে 1টা 2টা এই 3টা। তাহলে 3/10 হচ্ছে অ্যান্সার। আপনারা কোয়েশ্চেনগুলো একটু লিখে ফেলবেন, যারা আছেন একটু হিন্টসে লিখে ফেলবেন। আমি কিন্তু এনাফ সময় দিচ্ছি কোয়েশ্চেনটা লেখার। 1 থেকে 10 পর্যন্ত একটি সংখ্যা নিলে সেটি 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। আমি চাইলে শীট থেকে অঙ্ক করাতে পারতাম, শীটে ধরবো আপনাদের পরে বোঝানোর পরে। তাহলে 3-এর গুণিতক কয়টা আছে, 1 2 3, 3/10। আপনাদের কিন্তু এখনও সম্ভবতার আগের সূত্রতেই আছে। অর্থাৎ একটা সিম্পল ঘটনা নিয়ে যদি কাজ করতে বলা হয় তখন আপনাদের এই ঘটনাটা
একটা হইলে চলবে, অনুকূল ঘটনা বা মোট ঘটনা। আগেরটা বলেছি জোড় সংখ্যা, একটা সিম্পল ঘটনা। 3 এর গুণিতক, এটাও কি একটা সিম্পল ঘটনা। 3 এর গুণিতক এটা হচ্ছে একটা সিম্পল ঘটনা, এই জন্য অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এটুকু বুঝছেন কিনা দেখেন। 3/10 ক্লিয়ার কিনা? কাজিন এইটুকু ক্লিয়ার। এবার আপনাদের একটা প্রশ্ন লিখি, লেখেন 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা নিলে, আমি ডট 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 দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। এবার হচ্ছে জোড় বা 3 এর গুণিতক হবার সম্ভাবনা, এই কোশ্চেনটা লেখেন। 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা নিলে সেটা জোড় বা 3 এর গুণিতক হবার সম্ভাবনা। 3 বা জোড় কিংবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, এই প্রশ্নটা। এটা দিয়ে আমি সূত্রের ফান্ডামেন্টালে যাব আর কি, সূত্রের ঘটনাতে। ঠিক আছে, যে আপনাদের বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনাটা কি আমি যদি প্র্যাকটিক্যালি ডিসকাস করি তাহলে এগুলো হবে না। মানে সরাসরি যদি বলি, আপনাদের অঙ্ক দেখায় হলে আপনারা জিনিসটা বুঝতে সুবিধা হয়। কোশ্চেনটা লিখেছেন, এই যে দেখেন এখানে কয়টা জিনিস নিয়ে কাজ করতে বলছে? একটা এবং দুইটা। কয়টা ঘটনা? একটা এবং দুইটা। যখনই কোনো প্রশ্নে এরকম একাধিক ঘটনা নিয়ে আপনাকে কাজ করতে বলা হবে তখনই আপনারা এই সূত্রে চলে যাবেন। একাধিক ঘটনা নিয়ে যখন কাজ করতে বলা হবে তখনই আপনার এই সূত্রে কাজ করবেন, বুঝছেন? আরেকটা সূত্র আছে শর্তাধীন ঘটনা, সেটা আমরা আগামী দিন বলবো, ঠিক আছে? আজকে না, আজকে এটাতেই থাকেন। তাহলে এই যে জোড় এবং 3 এর গুণিতক, আপনারা খেয়াল করেন। এবার জোড়গুলো আমি এখানে লিখি 1 থেকে 10 পর্যন্ত। 2, 4, 6, 8, 10। 3 এর গুণিতকগুলো লিখি 3, 6, 9। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই সূত্র অনুসারে আমি এবার এখানে ডাটা ইনপুট দিব। ডাটা ইনপুট দিয়ে দেখেন কি হয়। একটু ছোট্ট করে লিখি এখানে পি অফ এ। আমরা যদি এটার ঘটনা বলি, জোড়ের ঘটনা, তাহলে এটা কি হবে? 5/10, কারণ জোড় কয়টা আছে? 5টা। 5/10 প্লাস পি অফ বি বলতে যদি আমি এটা রিপ্রেজেন্ট করি 3 এর গুণিতক, তাহলে এটার সম্ভাবনা কত? 3/10, কারণ সংখ্যা 3টা আর মোট তো 10টা। তাহলে 3/10 মাইনাস। এবার এখানে দেখবেন এই দুইটার মাঝে দেখেন সেটের চিন্তা যদি করেন এদের মাঝে কোনো কিছু কমন আছে কিনা দেখেন তো। এইখানেও 6 আছে, এখানেও 6 আছে। এই যে দুইটা জিনিস কমন পড়ছে না? যদি কখনো এরকম দুইটা ঘটনার মাঝে কোনো কমন ডাটা থাকে তখনই এটাকে বলা হয় অবর্জনশীল ঘটনা। আর যদি কমন না থাকে তাহলে হচ্ছে বর্জনশীল ঘটনা। এই দুইটা এবার লেখেন। যদি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে আমার যাই বলুক না কেন, আমার এটা বা ওইটা তো বলবে। এবার মনে করেন এই আপনার রাতের সাথে দিন মিশাক, পৃথিবীর সাথে মহাকাশ মিশাক, যাই মিশাক না কেন, যে কোনো দুইটা কথা তো বলবে। আপনার এটার ঘটনা এবং এটার ঘটনার মধ্যে যদি কোনো মিল থাকে তাহলে হচ্ছে অবর্জনশীল, আর যদি মিল না থাকে তাহলে হচ্ছে বর্জনশীল। এই ঘটনাটা বুঝছেন কিনা দেখেন। যদি মিল থাকলে অর্থাৎ কোনো কিছু কমন থাকলে অবর্জনশীল, আর যদি কমন না থাকে তাহলে হচ্ছে বর্জনশীল। কথাটা বুঝছেন? তাহলে আপনার এখানে কমন কয়টা? একটা না? এখানে এটা 1/10 দিব, তাহলে এটার অ্যান্সারটা শেষ। কত? 5 যোগ 3 কত? 8 বিয়োগ 1 কত? 7/10 হচ্ছে আমার এটার অ্যান্সার। 7/10। দেখেন এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। যদি না বোঝেন সমস্যা নাই, আমার পরে এনাফ অঙ্ক আছে, আমি সেটা বোঝাতে পারবো। আপাতত এটুকু বুঝছেন কিনা, বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনাটা কি এটা বুঝছেন কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে এই টোটাল ম্যাথটাই বুঝছেন কিনা। এরপর আমি আপনাদের এখন প্র্যাকটিসের দিকে যাব।
একটু ফিডব্যাক দরকার ভাইয়া। আপনাদের যদি না ফিডব্যাক করেন তাহলে চুপচাপ থাকলে বুঝতে হবে যে বুঝছেন কিনা বুঝছি এটা আমি ঠিক বুঝতে পারবো না। আরেকবার বলেন প্লিজ। হ্যাঁ সমস্যা নেই বলবো, কিন্তু আরও ফিডব্যাক চাচ্ছি। 4-5 জন দিলে তো হবে না। আপনারা ক্লাস করছেন অ্যারাউন্ড 300, কিন্তু কমেন্ট করেন কয়েকজন, এটা একটু কষ্টকর ব্যাপার। কমেন্ট করবেন। মুত্তাকিন বলছেন এগুলো মুখে মুখে হিসাব করা যাবে। ভাই অঙ্ক মুখে মুখে করা যাবে কিনা অন্যভাবে হবে, সেটা আমি যখন স্পেসিফিক অঙ্কেতে আসব সেটা আপনারা তখন একটু খেয়াল করবেন। এখন কথা হচ্ছে আপনাদের থিম বুঝাচ্ছি। আপনারা শুরু বলেছেন যে আপনারা অনেকে শুরুতে ক্লাসের শুরুতে কমেন্ট করেছেন একবারে শুরু থেকে শুরু করতে, ফাউন্ডেশন। এই জন্য আমি একবারে ফান্ডামেন্টাল থেকে বলতেছি। ভাই বর্জন অবর্জন কেমন হলো, ঠিক আছে? আসলে ঘটনা হচ্ছে এই যে এক জায়গায় যদি দুইটা সেট এরকম থাকে, কথাটা বুঝছেন, একটার সাথে আরেকটার যদি কোনো সম্পর্ক না থাকে তখন এটা হচ্ছে বর্জনশীল। বুঝছেন? কোনো সম্পর্ক না থাকলে হচ্ছে বর্জনশীল ঘটনা। আর যদি এরকম থাকে অর্থাৎ কোনো কিছু ইন্টারসেকশন পয়েন্ট থাকে তখনই হচ্ছে সেটা অবর্জনশীল। সে আমাকে ঘুরে ফিরে এই চিত্রতে নিয়ে গেলেন, সে ঘুরে ফিরে এই থিওরিতে নিয়ে গেলেন, কিন্তু আমি কিন্তু থিওরি বা চিত্র পড়াতে চাচ্ছি না। এগুলো চিন্তা করতে গেলেই আমাদের মাথায় পরীক্ষা হলে সময় লস করে। রিটেনেও এগুলো লাগবে না। রিটেনে ভ্যানচিত্র ছাড়াই প্রবাবিলিটি অঙ্ক করা যায়। অনেকে আছে ভ্যানচিত্র দিয়ে করাই, ভ্যানচিত্র ছাড়াই প্রবাবিলিটি অঙ্ক করা যায় যদি আপনি থিম বুঝেন। এই জন্য হচ্ছে বেসিক লাগবে। তো আপনাদের আসলে অনেকে শর্টকাট পছন্দ করেন, তো ভাই আমি মানুষটা যেমনই হোক কিন্তু ম্যাথমেটিক্সে শর্টকাট ডেফিনেটলি লাগবে, কিন্তু উইদাউট বেসিক না। বেসিক ছাড়া শর্টকাট ধরে দিলে আপনার সাময়িক প্রিলি পাস করলেও আপনি রিটেনে আটকে যাবেন ম্যাথে। এই জন্য আপনাকে প্রিলিতে একটু কষ্ট হলেও বেসিকটা ডেভেলপ করবেন। আচ্ছা একটু আবার এই অঙ্কটাই বোঝাই। আপনাকে যদি কোয়েশ্চেনে দেওয়া হয় সংখ্যাগত 1 থেকে 10, খেয়াল করবেন 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা দেওয়া হলো, দিয়ে বলল সেটা শুধু জোর হওয়ার সম্ভাবনা কত। তাহলে জোর করে আছে 5টা, তাহলে উত্তর হইতো কত? 5/10। কারণ অনুকূল ঘটনা হচ্ছে 5টা আর মোট ঘটনা হচ্ছে 10টা, 5/10। যদি বলতো শুধু 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কয়টা? 3টা, মোট 10টা, হয়তো 3/10, অর্থাৎ আলাদা আলাদা ঘটনা। কিন্তু আপনাকে যখন অ্যাডজাস্ট করে দিবে তখন আপনাকে এই সূত্র ইউজ করতে হবে। বুঝছেন? এই সূত্র ইউজ করতে হবে। তাহলে এই সূত্রে আপনার কি কি আছে? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে পি অফ এ এটার সম্ভাবনা, পি অফ বি এটার সম্ভাবনা, আর পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে তাদের মাঝে যদি কোনো কমন থাকে তার সম্ভাবনা। তাহলে দেখেন এই যে 5টা সংখ্যা এবং এই যে 3টা সংখ্যা তাদের মাঝে কমন কি? 6। তাহলে 6 তো একটা নাম্বার, তাহলে এই 6 হচ্ছে কমন, তাহলে 1/10। তো এটার সাথে আমি রিলেট করে বলেছি যদি কোনো সময় দুইটা ঘটনার মাঝখানে কোনো কমন ডাটা থাকে তখনই সেই ঘটনাটা হয় অবর্জনশীল, আর কমন না থাকলে কি? বর্জনশীল। ধরেন আপনার যদি এমন ঘটনা হইতো যে এদের মাঝে কোনো কমন নাই, তাহলে এই ডাটাটা কি হইতো? 0 হইতো। যে প্রেক্ষাপটে আপনার কোয়েশ্চেন এসেছে 38তম প্রিলিতে। এবার চলেন আমরা 38তম প্রিলির কোয়েশ্চেনটা করি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। আমি কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 মিক্সড করে পড়াচ্ছি আজকে। আপনাদের টাইপ 1 টাইপ 2 পড়ানোর কথা, দুইটার মধ্যে মিক্সড করে পড়াচ্ছি। 38তম প্রিলির কোয়েশ্চেনটা ছিল 30 to 40। আমি পুরো বাংলা লিখছি না, এর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা নিলে সেটা মৌলিক বা 5-এর গুণিতক, মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 30 থেকে 40 পর্যন্ত একটা সংখ্যা দিলে মৌলিক বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এবারে আমি হুজুর খারাপ হয়ে যাব, ঠিক আছে? আমি এক এক ধীরে ধীরে খারাপ হওয়া শুরু করছি। আমি এবার খারাপ হয়ে যাব অনেকের কাছে, ঠিক আছে? এখন আসেন এই যে মৌলিক, মৌলিক বললে আপনাদের মাথায় ঘুরে কি জানেন? 4 4 2 2 3 2 2 3 2 1।
মৌলিক শব্দ আসার মাত্রই আমাদের মাথায় এটা চলে আসে, অনেকের মাথায়, যারা প্রবাবিলিটি ক্লাস আগে করছেন। কিন্তু এই যে এটা নিয়ে দৌড়ান ভাই, এটা নিয়ে দৌড়ালে কিন্তু ভালো না। ডেফিনেটলি এটা মুখস্থ রাখবেন, কিন্তু 1 থেকে 50 পর্যন্ত কিংবা সম্ভব হলে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা আছে, একবারে 25টা মুখস্থ রাখবেন, আদারওয়াইজ পরীক্ষা আটকে যাবেন। এখনকার বিসিএস এর প্রিলির কোশ্চেন এই আগের যুগের মতো না, বুঝছেন? যদি মনে করেন যে সে আগের যুগের বিসিএস, তাহলে ভুল করবেন। নট ফর প্রিলি, নট ফর রিটেন। আগের যুগের প্রিলি এবং আগের যুগের রিটেন সেই একাডেমিক বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন অটোমেটিক্যালি দিত, কিন্তু এখন কোশ্চেনের মধ্যে ধাঁচ চেঞ্জ করেছে। দেখেন কাটমার্ক 95, 96 এগুলো নিয়ে আলোচনা হয়, 110, 120-এর সময় কিন্তু চলে গেছে এবং সামনে সেটা আরও কমবে, কারণ অ্যানালিটিক্যাল কোশ্চেন হচ্ছে। এই জন্য এই গদবাদা মুখস্থ দিয়ে কাজ হবে না। এই জিনিসটার তাৎপর্য কি আপনারা অবশ্যই পারবেন, মাস্ট মুখস্থ রাখতে হবে আমি বলবো অবশ্যই, তবে স্পেসিফিক মৌলিক সংখ্যা সহ। তাই আমি এখন স্পেসিফিক মৌলিক সংখ্যা তমালিকা তন্নি ভাই লিখছেন মাথা আমার খুব ভয় লাগে। ভাই মাথা না তো ম্যাথ হবে, ম্যাথ, ঠিক আছে, ম্যাথ হবে। আচ্ছা এবার আসেন, আমি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখব, মৌলিক 1 থেকে 50 পর্যন্ত লিখব। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 এবং 47। আপনারা সবাই এটা লিখতে হবে না, আপনাদের সবার এগুলো মুখস্থ থাকা উচিত, না থাকলেও মৌলিক সংখ্যা এগুলো গুগলে সার্চ দিলে 1 থেকে 50 পর্যন্ত বা 100 পর্যন্ত বের হয়ে যাবে। আমার কথা হচ্ছে আপনারা 100 পর্যন্ত মুখস্থ রাখার চেষ্টা করবেন, যদি না পারেন কমপক্ষে এই 50 পর্যন্ত স্পেসিফিক মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখবেন। আর এই কোডটা যে এসেছে সেটা হচ্ছে এখান থেকে, এই যে 4, 4, 2, 2, এরপরে হয়েছে আরও 3, 2, 2, 1, অর্থাৎ প্রতি 10 ঘরে কয়টা করে মৌলিক সংখ্যা। এটা থেকে একটা মোবাইল নাম্বার তৈরি হয়েছে, যে জিনিসটা একটু আগে লিখেছিলাম 44 22 3 22 3 2 1। এই কোড 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, সেজন্য এটা লাগবে। কিন্তু আপনার কোয়েশ্চেন সবসময় একবারে লেভেল আপ দশক থেকে দিবে এরকম তো কোনো কথা না। আপনার কোয়েশ্চেনটা কি এরকম হতে পারে না যে 25 থেকে 75 পর্যন্ত ব্লা ব্লা ব্লা, তখন কি আপনার এই কোডে কাজ হবে? আপনার অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই জন্য যারা কোয়েশ্চেন করে তারাও কিন্তু এটা জানে যে এই মোবাইল নাম্বার। এই জন্য আপনাকে আটকানোর জন্য কোয়েশ্চেন দিতে পারে 15 থেকে 55 পর্যন্ত একটা সংখ্যা নিলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, 15 থেকে 55 পর্যন্ত একটা সংখ্যা নিলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, কিংবা 25 থেকে 45 পর্যন্ত একটা সংখ্যা নিলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তখন কিন্তু এই কোড কাজ করবে না, আপনাকে স্পেসিফিক মুখস্থ রাখতে হবে। এই জন্য আমার কথা হচ্ছে এই জিনিসটা, আপনারা কি এই কথাটা বুঝতে পেরেছেন যে কেন মুখস্থ রাখা জরুরি? এটা আগে একটু কমেন্ট করুন, পরে আমি অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কের দিকে যাব, আগে এটা বুঝেন কিনা আমি কি ঠিক বলছি কিনা ব্যাঠিক বলছি, এটা আগে একটু কমেন্ট করেন, আমি কি ঠিক নাকি ব্যাঠিক, আমার কথা কি লজিক্যাল নাকি ইলজিক্যাল, যে এই কোড নাম্বার দিয়ে কাজ হবে না, স্পেসিফিক মুখস্থ রাখতে হবে, এটা একটু কমেন্ট করেন। কারণ আমি কথা বলে গেলাম উল্টাপাল্টা মনে হতে পারে অনেকের কাছে, এজন্য আপনাদের ভোট নিচ্ছি যে আমি কতটুকু সঠিক বলেছি। একজন লিখেছেন 1 থেকে 100 পর্যন্ত 25টা, পরে আরও বেশি। হ্যাঁ ঠিক আছে ভাই, 7/10 এটা আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ ঠিক, লজিক্যাল কারেক্ট। হ্যাঁ থ্যাংক ইউ সবাই আমার সাথে এগ্রি করার জন্য, ধন্যবাদ। এবার 7/10 কিন্তু আমি আগের অঙ্ক ছিল, ওটা অটোমেটিক্যালি বুঝে যাবেন ভাই। এবার আসেন এই অঙ্কটা করি। এই যে 30 থেকে 40 কয়টা সংখ্যা আছে? 30 থেকে 40 কতটা সংখ্যা আছে? আচ্ছা আপনারা একটু কমেন্ট করুন তো, 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? একটু কমেন্ট করেন। 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? একটু কমেন্ট করেন তাড়াতাড়ি। 1 থেকে 99 পর্যন্ত কতটি সংখ্যা? 1 থেকে 99 পর্যন্ত কতটি সংখ্যা আছে? একটু কমেন্ট করেন।
এই যে জুয়েলার নূর, সবাই আছে 99, আপনি আছেন 100, জাহিদ সাজেদ 100, আবার অনেকে আছে 98, কেউ আছে 99। দেখেন আপনারা সংখ্যাবাচক অঙ্ক করছেন, কিন্তু এখন পর্যন্ত এই যে সংখ্যার কাউন্টডাউনটা ঠিকমতো করতে হবে। ধরেন আপনার 1 থেকে 99 পর্যন্ত বলেছি, এটা নয় সরাসরি বোঝা যাচ্ছে এখানে 99টা সংখ্যা, কিন্তু আপনাকে তো এরকমও বলতে পারে 29 থেকে 77 পর্যন্ত একটা নিলে পরে যে কোনো কিছুর সম্ভাবনা বলতে পারে। তাহলে 29 থেকে 77 পর্যন্ত কয়টা সংখ্যা আছে যদি আপনাকে জানতে হয়, তখন আপনারা কি করবেন, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়ে যোগ 1 করে দিবেন, যা আসবে তাই। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 1 যোগ করে দিবেন, তখন আপনার টোটাল নাম্বারটা বের হবে। অর্থাৎ আপনাকে পরীক্ষার যে রেঞ্জটুকু দিয়েছে সেই রেঞ্জে কতটুকু নাম্বার আছে এই ফর্মুলা অনুসারে বের হবে। বুঝছেন? এটাও একটা ধারার যোগফল ফর্মুলা মেনটেন করে আসে, ঠিক আছে? আমরা সেদিকে না যাই, কারণ ধারার যোগফল চ্যাপ্টার আলাদা, সেটা যদি পড়ানোর সুযোগ হয় তখন আবার ওইগুলো বলবো। আপাতত নিয়ম হচ্ছে একটা রেঞ্জের ভিতরে কতটা সংখ্যা আছে সেটা জাস্টিফাই করতে গেলে বড় থেকে ছোটটা বিয়োগ করে +1। সেই হিসাবে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা হচ্ছে 99 বিয়োগ 1, দ্যাট মিনস 98, তার সাথে আবার +1 অর্থাৎ 99টা। তাহলে আসেন আমাদের এই অঙ্কে আমার রেঞ্জ কত, 30 থেকে 40। এখন অনেকে আছে দেখতে মনে হতে পারে 30 থেকে 40 সংখ্যা 10টা, কিন্তু না, 40 থেকে বিয়োগ যদি 30 দেই তাহলে আসে 10, তাহলে +1 সংখ্যা কত, 11টা। এখন আঙ্গুল গুণে 11টা বের করা যাবে ছোট রেঞ্জ হলে, কিন্তু বড় রেঞ্জ হলে এই জন্য আপনাকে কি করতে হবে, এই পলিসি মেনটেন করে আগে আপনারা সংখ্যা কাউন্ট করবেন, যে আপনাকে পরীক্ষায় যে সংখ্যাটা দিয়েছে, রেঞ্জটুকু দিয়েছে, সেখানে সংখ্যা কতটা। তাহলে সংখ্যা কতটা, 11টা। তাহলে আমরা ফার্স্টে বুঝলাম সংখ্যা হচ্ছে 11টা আমার রেঞ্জে। এবার আসেন এই দুইটা ফ্যাক্টে আসি, একটা হচ্ছে মৌলিক আর একটা কি 5 এর গুণিতক। আমি একটু লেখি 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো। দেখেন 30, 31, সবসময় এরকম লেখা পসিবল না, এখন শুরু তো বোঝাচ্ছি এজন্য লিখতেছি। 33, 34, 35, 36, 37, 39, 40। তাহলে এই যে 30 থেকে 40 পর্যন্ত আমি 11টা সংখ্যা লিখলাম। এর মধ্যে মৌলিক কোনগুলো আপনাদের কিন্তু মুখস্থ করতে বলছিলাম। মৌলিক হচ্ছে এই 31 এবং এই 37, এই দুটো হচ্ছে মৌলিক। তাহলে মৌলিকের সম্ভাবনা কত, 2/11। তাহলে মৌলিকের সম্ভাবনা কত, 2/11। 5 এর গুণিতক কয়টা, 30, 35, 40। তাহলে 5 এর গুণিতক কয়টা, 3টা। তাহলে 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, 3/11। এখন আপনাদের যখনই বলছি একাধিক জিনিস বলবে, একাধিক ঘটনা যখন বলবে, তখন কোন সূত্র ইউজ করতে হবে, এই সূত্র। আপনারা অনেকে কি করেন, এটা যোগ করে দেন, কিন্তু কেন যোগ করেন কিছু বুঝেন না। আগে বলি সূত্র হবে এটা। তাহলে আমাদের এই সূত্র অনুসারে অঙ্কটা কি হবে, মৌলিক হওয়ার সম্ভাবনা 2/11 প্লাস 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা 3/11 মাইনাস 0। দেখেন দুইটা জিনিসের মধ্যে কোনো কমন নাই। মৌলিক হচ্ছে কয়টা, দুইটা, 31 এবং 37। 5 এর গুণিতক কয়টা, 3টা, 30, 35 এবং 40। দেখেন তো এদের মাঝখানে কোনো কমন আছে কিনা, কমন নাই। তার মানে এই দুইটা ঘটনা কি বর্জনশীল, তাই এই ডাটাটা কি হবে, 0 হবে। অর্থাৎ এই ইন্টারসেকশন বি হচ্ছে কত, 0। তাই এটার অ্যান্সারটা হচ্ছে 5/11। এটা ছিল 38 বিসিএস এর কোয়েশ্চেন, অ্যান্সার 5/11। বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করুন, সবাই ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। তাহলে আমি আপনাদের একটা অঙ্ক করতে দিব। এখন সবাই বুঝতে পারলে আমি একটা অঙ্ক করতে দিব। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, তারপর আমি অঙ্কটা করতে দিব। কঠিনে না যাই, যা পড়িয়েছি তা থেকে দেই।
2 থেকে 45 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত করেন তো? 2 থেকে 45 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত করেন। দেখেন আপনাদের কোড কাজ করে কিনা এবং পরীক্ষা অঙ্কটা আসার মতো। আপনার 30 থেকে 40 যদি আসতে পারে মৌলিক 5-এর গুণিতক, 2 থেকে 45 আসা পসিবল। তাহলে এটা করেন। সবাই তো বুঝতে পেরেছেন? হ্যাঁ, বর্জনশীল হলে সর্বদা 0 হবে। মাহফুজুর রহমান, আপনি সঠিক কমেন্ট করেছেন, বর্জনশীল হলে সর্বদা 0 হবে। করেন কোয়েশ্চেনটা, টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে শেষ করেন। দুই থেকে 45 একটা সংখ্যা নিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? মাহমুদা কিবরিয়া, না বুঝি নো ভাইয়া। আচ্ছা, বাকিরা কমেন্ট করুক, দেখি কি অবস্থা। একুশ বাই 44, 23/44, 23/44। অপরাহ্ন মিহিকা, সবগুলো সংখ্যা লিখে বের করতে হবে না? সব তো লিখতে হবে না। আরেকজন 5/11, 16/44, 23/44। ঠিক আছে, এবার আসেন অঙ্ক করি। এই যে 2 থেকে 45 সংখ্যা কতটা? আপনাদের সবার নিচে যেহেতু 44 আসছে উত্তরের, তার মানে সংখ্যা 44টা। ওকে, ভালো কথা। এই যে দেখেন 45 বিয়োগ 2, দ্যাট মিনস 43 যোগ 1, অর্থাৎ কত? 44। অর্থাৎ এইটুকু আশা করি সবাই ক্লিয়ার যে মোট সংখ্যা হচ্ছে 44টা। অর্থাৎ আমার নিচে সব 44-এর খেলা, উপরে কি সেটা পরের ব্যাপার। তাহলে এই একটা উত্তর চোখে পড়ছে, কোন দিক দিয়ে জানি চলে গেছে। হ্যাঁ, এখন উত্তর সঠিক আসতেছে। প্রথম ভুল, হুজুকে করে ফেলছে ভুল, এখন আসতেছে সঠিক। ভুল কিন্তু পরীক্ষার হলে বোঝার উপায় নাইকা, বুঝছেন? এই যে মৌলিক, আপনাকে এখন স্পেসিফিক মুখস্থ করতে হবে। এখন কেউ যদি এই কোড পারে, দেখেন কোড যদি পারে, তাহলে 2 থেকে 40 পর্যন্ত যে এরকম 10টা, এটা কিন্তু সবাই জানবে। 40-এর পরে কয়টা আছে? 40-এর পরেরগুলো লিখলে তো হয় 41, 43, 47। তার মানে 45-এর ভিতরে কয়টা পড়ছে? 2টা। তার মানে আপনার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 12টা। 45 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 12টা। এই যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37। এইটুকু তো কোড দিয়ে পারবেন। আমি কেন বলছি কোড এবং মুখস্থ দুইটা মিক্সড করতে হবে? কারণ শুধু মুখস্থ করলে আপনাকে কি করতে হবে? সময় লস হবে। আর শুধু কোড পড়লে আপনারা অনেক সময় পারবেন না, কারণ কোড দিয়ে কাজ হবে না, যেমন এই অঙ্ক। অতএব আপনাকে কি করতে হবে? কোড অ্যান্ড মুখস্থ মিক্সড করতে হবে, তাহলে আপনাকে সময় বাঁচাবে জিনিসটা। দেখেন 2 থেকে 45 না গিয়ে আমি 2 থেকে 40 পর্যন্ত কোড থেকে বের করে ফেলতে পারবো। এখানে কয়টা? 10টা। এরপরে মুখস্থগুলো লিখে ফেললে তো হয় 41 এবং 43, অর্থাৎ কয়টা? 12টা। তাহলে আপনার প্রথম সম্ভাবনা কত? প্রথম সম্ভাবনা হচ্ছে 12/40 প্লাস। এবার 2 থেকে 45 5-এর গুণিতক কয়টা? 2 থেকে 45 আমি যদি লিখি 5-এর গুণিতক কত? 5, 10, 15, এরকম কি সব লিখতে হবে? না। 5-এর নাম তো আপনারা পারেন না। 5 নং 45 আমরা তো সবাই জানি। তাহলে 45 পর্যন্ত 5-এর গুণিতক কয়টা? 9টা। তাহলে সম্ভাবনা কত? 9/40।
ও আচ্ছা সরি, এটা এটা একটু ভুল হয়েছে, আমার কাউন্টডাউনে ভুল হয়েছে। এটা 12টা না, এটা হচ্ছে 14টা, সরি মিস্টেক। এখানে এটা 12, 4 4 8, 8 2 10, 10 2 12, সরি এটা ভুল হয়েছে। 12টা আর হচ্ছে 2টা, 14টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মৌলিক হচ্ছে 14টা, 2 থেকে 45 পর্যন্ত, তাহলে 14/44। আর 5-এর গুণিতক হচ্ছে 9টা, 9/44। এবার মাইনাস, আগে মাইনাস হয়েছিল কি 0, কেন? কোনো কমন ছিল না। কিন্তু এবার দেখেন তো, এই যে ভাই কমন আছে না, কি কমন? 5 কমন। এটা অনেকে বলে যে মৌলিক সংখ্যা আর গুণিতক সংখ্যা তো জীবনেও কি হতে পারে না, কমন হতে পারে না, কারণ গুণিতক যেগুলো সেগুলো তো মৌলিক হয় না, এটা অলওয়েজ ঠিক না, কারণ স্টার্টিং ডিজিট তো অলওয়েজ মৌলিক। অতএব আমাদের এখানে কমন পড়েছে কয়টা? একটা, তাহলে এটা হচ্ছে 1/44, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 22/44 বা হাফ। তার মানে ঘটনাটা কি? অবর্জনশীল। দেখেন একই নিয়মের অঙ্ক যখন আমি 30 থেকে 40 দিয়েছিলাম তখন হয়ে গেছিল ঘটনা বর্জনশীল, কিন্তু যখন 2 থেকে 45 দিয়েছি হয়ে গেছে কি ঘটনা অবর্জনশীল। অতএব বর্জনশীল অবর্জনশীল ঘটনা আপনি মৌলিক, ছক্কা, লুডু এই দিয়ে বুঝতে পারবেন না, আপনাকে স্পেসিফিক থিম অনুসারে বুঝতে হবে যে কমন থাকলে হচ্ছে অবর্জনশীল যেমন এটা, আর কমন না থাকলে হচ্ছে বর্জনশীল যেমন 38 বিসিএস। এখন বলেন এই প্যাটার্নটুকু বুঝছেন কিনা? বুঝলে কমেন্ট করুন। 5-এর গুণিতকটা বুঝলাম না ভাই, গুণিতক মানে হচ্ছে নামতা, আপনি গুনেন 5 10 15 20 25 30 35 40 45, 9টা, 5 নং 45, এই জন্য 45 পর্যন্ত 5-এর গুণিতক কয়টা? 9টা। এই হচ্ছে আমাদের কোয়েশনের অ্যান্সারটা। হ্যাঁ, 5 দিয়ে 45 পর্যন্ত যে সংখ্যা ভাগ করা যায় ভাই এটাই তো গুণিতক সংখ্যা, 5-এর ঘরের নামতা। কারো সমস্যা থাকলে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সংখ্যাবাচক বিন্যাস সরি সম্ভাব্যতা কোয়েশ্চেন যেহেতু এসেছে এখন পর্যন্ত কয়বার? 2বার, 3বার না 2বার, অতএব এটা আবারও আসতে পারে কমন। ভাই বর্জনশীল কোনগুলো? যখন কোনো কমন থাকবে না, যেমন 38 বিসিএস কোয়েশ্চেনটা হচ্ছে বর্জনশীল যখন কোনো কমন ডাটা থাকবে না। আরেকজন বলছে সামুক্তা আরেকটা করতে দেন, আরেকটা করতে দিব। আচ্ছা আসেন করতে দেই। লেখেন 1 থেকে 21 পর্যন্ত একটি সংখ্যা নিলে সেটি 3 বা 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? করেন আরেকটা, দিলাম আপনাদের দাবি মানলাম। এক থেকে 21 পর্যন্ত একটি সংখ্যা নিলে সেটি 3 বা 7-এর গুণিতক হবার সম্ভাবনা, এটা করেন। রাকিব হাসান -1 কিভাবে আসলো? -1 কাউন্ট হয় না, -1/44 কাউন্ট হয়েছে কারণ একটা ডাটা কমন পড়েছে, এই জন্য আপনার এই যে মাইনাস কমন সূত্রটা কি পি অফ এ প্লাস পি অফ বি। আপনারা সব বইয়ে বুঝছেন, সকল বইয়ে 38 বিসিএস-এর সলিউশন দেখবেন এটা দেওয়া আছে 2/11 প্লাস 3/11, কিন্তু অ্যাকচুয়ালি সলিউশনটা এটা হইতো। এটা যদি হইতো আপনাদের মনের ভিতর প্রশ্ন জাগতো যে কেন -0 দিল, আর এই 0 অনুসন্ধান করতে গেলে আপনারা অ্যাকচুয়াল থিমটা বুঝতে পারতেন, কিন্তু বইগুলোতে এটা দেয় না তো, কিংবা অনেক টিচারও এটা না দিয়ে পড়ায়। তখন আপনারা মনে করেন যে সবসময় 2টা বের করে যোগ করে দিতে হয়, কিন্তু আসলে ঘটনা না, সবসময় 2টা বের করে যোগ হবে না, যোগ করার পরে দেখতে হবে এটা হবে কি শূন্য নাকি এখানেও কোনো মান বসবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। করেন। মৌলিক সংখ্যার কোডটা যদি একটু বলতেন।
4422322321 মোবাইল নাম্বারের মতো মুখস্থ করবেন। 4422322321 এটা সবাই 9/21 লিখছেন। ওকে, অনেকে 7/21, 8/21, 3/7 নানান রকমের উত্তর ঢঙ্গে ঢঙ্গে আসছে, সমস্যা নাই। আসেন এবার অঙ্ক করি। প্রথম কথা হচ্ছে আপনারা অঙ্ক করবেন, ভুল করবেন তবু অঙ্ক করবেন, ভুল করলে শিখবেন। আর যদি কেউ অঙ্ক নাই করেন ভুলের ভয়ে, তাহলে সে কোনোদিন অঙ্ক শিখতে পারবেন না। এই যে সিম্পল, আপনারা খেয়াল করেন এখানে দুইটা জিনিস বলেছে, একটা বা আরেকটা। দেখেন এটা বা আরেকটা, যখনই বলেছি যে একাধিক ঘটনা বলবে তখনই সূত্র কি এটা। তাহলে আমাকে এখানে তিনটা ডাটা বসাতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে 3-এর গুণিতকগুলো লিখছি। দেখেন 21 পর্যন্ত মোট সংখ্যা এটা 21টা, এটা সবাই জানেন। তাহলে মোট সংখ্যা হচ্ছে 21টা। 3-এর গুণিতক 7টা, 3 7 21, জানা কথাই, বুঝছেন। 3-এর গুণিতক কয়টা? 7টা। তাহলে কি কি এটার সংখ্যাগুলো একটু লিখি। 3 6 9 12 15 18 21, এই যে 7টা। আর 7-এর গুণিতক 21 পর্যন্ত কয়টা? 7 14 21। তাহলে এই যে এই সূত্র অনুসারে এবার কি হবে ডাটা, দেখেন আমি কোথায় লিখব। আপনারা তো সবাই প্রশ্নটা লিখে ফেলেছেন, আমি এবার এটুকু মুছে ফেলি, ঠিক আছে। আমি এখানে লিখি পি অফ এ, 3-এর গুণিতকের সম্ভাবনা কত? 7/21, 7/21 প্লাস, কারণ 1 2 3 4 5 6 7 মোট হচ্ছে 21টা, প্লাস 7-এর গুণিতক কয়টা ছিল? 3টা, 3/21 মাইনাস, দেখেন তো কমন আছে কিনা। এই যে সুন্দর, এটা কমন, আর তো কমন না। আর কিছু কমন আছে? আর কমন নেই। তাহলে একটাই হচ্ছে কমন, তাহলে মাইনাস হচ্ছে 1/21। এবার এটা ক্যালকুলেট করলে যে জিনিসটা আসে 7 + 3 10 - 1, অর্থাৎ দেখেন অনেকে 9/21 লিখেছেন। যদি কারো রিটেন পরীক্ষা থাকে, ঠিক আছে, আমি যদি টিচার হতাম তাহলে কেউ যদি 9/21 লিখতো, অপশনে থাকবে না, প্রিলিতে থাকবে না, নো টেনশন, রিটেন পরীক্ষা কেউ যদি 9/21 লিখতো, আমি অঙ্কের মার্ক থেকে আধা নম্বর কেটে দিতাম। কারণ প্রবাবিলিটির অ্যান্সার সবসময় লোয়েস্ট পসিবল ফরম্যাটে হয়। কি ফরম্যাটে? লোয়েস্ট পসিবল ফরম্যাটে, অর্থাৎ কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। তাহলে এটা কাটাকাটি করে হয় 3/7 অ্যান্সার, বুঝছেন। অর্থাৎ এই ফরম্যাটে রিটেনে যদি উত্তর রাখেন আপনার নম্বর একটু কমে যেতে পারে, যদি টিচার একটু খুঁতখুঁতে হয়। তো আপনি কেন তাকে সুযোগটা দেবেন? প্রিলিতে এই অপশন থাকবে না, এটাই থাকবে 3/7 কাটাকাটি করে। ক্লিয়ার কিনা বলেন। এবার এটা বা ওইটার সম্ভাবনা যদি আসে পারবেন কিনা একটু বলেন তো। এটা বা ওইটার সম্ভাবনা যদি আসে তাহলে পারবেন কিনা একটু বলেন। ভাই 9/21, হ্যাঁ ঠিক আছে। যদি অধিক কমন থাকে তাহলে কি হবে? ভালো কোশ্চেন। অধিক কমন থাকতে পারে না? থাকতে তো পারে। থাকলে যে কটা কমন থাকে সে কটা লিখবেন। আপনাদের সংখ্যা দিয়েই যদি বোঝাই, দাঁড়ান কোশ্চেন বের করি, মুখস্থ তো নাই। লেখেন 10 থেকে 50 পর্যন্ত একটা সংখ্যা নিলে জোড় বা 3-এর গুণিতক, এটা করেন। দেখেন আমি আমার ক্লাসে আজকে আরো অনেক অঙ্ক আছে, আমি বাকি অঙ্কগুলো ধুমধারাক্কা চলে যেতে পারবো। এই জন্য আমি আমার রাস্তা আগে ক্লিয়ার করতেছি, এরপর অঙ্কগুলো খুব স্পিডে যেতে পারবো, আপনারা দেখবেন খুব ইজিলি যাওয়া সম্ভব। এই অঙ্কটা যদি করেন তাহলে আপনাদের এই প্যাটার্নটুকু শেষ, টাইপ শেষ না, এই প্যাটার্নটুকু শেষ। আবার একটু বোঝাতেন যদি, ঠিক আছে। এটা শেষ করেন, এটা হচ্ছে লাস্ট অঙ্ক, এই ফরম্যাটের লাস্ট অঙ্ক। 10 থেকে 50 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা জোড় বা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? দশ থেকে 50 পর্যন্ত একটা সংখ্যা নিলে
সেটা জোর কিংবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? একটু করেন। আপনাদের লাইভ ক্লাসগুলো 1 ঘন্টার বেশি নিলেই আপনারা পার্সন কমতে শুরু করে। এক্ষেত্রে আমি বলে দিই, আপনারা যদি বাংলা কিংবা ইংলিশ কিংবা সাধারণ জ্ঞান ওই সমস্ত ক্লাসের সাথে এটার ডিফারেন্স করেন তাহলে একটু পার্থক্য আছে। কারণ কি, অন্যান্য টপিকগুলো যে কোনো জায়গায় স্টপ করা যায়, আরেকদিন আবার ওই যেখানে আমি রিজিউম করেছি মানে অফ করেছি সেখান থেকে রিজিউম করলে হবে। কিন্তু ম্যাথের ক্লাসগুলোকে একটা কন্টেন্ট স্টার্ট করে সেখানে বুঝাইতে গেলে হুট করে অফ করা যায় না। এই জন্য আমাকে লাইভটা কমপক্ষে 1.5 ঘন্টা এরকম নিতে হয় ম্যাথ ক্লাসগুলো। ঠিক আছে, আমি চাইলে কম পড়াইতে পারতাম, সেক্ষেত্রে কি আপনাদের একটু বাকি থেকে যেত। এটা কি করতে পারছেন? আমি একটু ক্লিয়ার বুঝিয়ে দিই। 10 থেকে 50 সংখ্যা কয়টা? 50 বিয়োগ 10, 40 যোগ 1, অর্থাৎ 41টা সংখ্যা আছে টোটাল। তাহলে মোট সংখ্যা কয়টা? 41টা। তাহলে ফার্স্ট আমাকে জোর কাউন্ট করতে হবে। দেখেন, আপনি কি সব জোর কাউন্ট করবেন? এবার আপনাকে একটা পলিসি বলে দিই। আপনার এখানে কতটা জোর সংখ্যা আছে? 50 পর্যন্ত মোট কয়টা আছে? 50 পর্যন্ত মোট কয়টা আছে জোর সংখ্যা? 2 দিয়ে ভাগ করলেই তো হয় 25টা, যদি 1 থেকে শুরু করি। কিন্তু আমার কিন্তু 1 থেকে শুরু করতে বলা নেই, বলছে 10 থেকে শুরু করতে। তাহলে 10-এর আগে কয়টা জোর সংখ্যা আছে এটা কাউন্ট করেন। 10-এর আগে আছে 4টা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত জোর যদি হয় 25টা, তাহলে 10-এর আগে যদি 4টা হয়, তাহলে আমার 10 থেকে 50 পর্যন্ত কয়টা আছে? 21টা। আপনারা এই সিস্টেমে করে নেবেন। অতএব ফার্স্ট প্রবাবিলিটি হচ্ছে জোর হচ্ছে 21/41 প্লাস 3-এর গুণিতক 50 পর্যন্ত কয়টা আছে? 16টা। 3 16 48, টোটাল হচ্ছে 16টা। 10-এর আগে দিয়ে কয়টা আছে? 3টা। তাহলে 16টা থেকে 3টা বাদ হবে কয়টা? 13টা। তাহলে এটা হচ্ছে 13/39। দেখেন মুখে মুখে কিভাবে করা যাচ্ছে, সব লিখতে হবে না। আমি আবার একটু রিপিট করছি এই জায়গাটা, এই কাজটা কিভাবে করলাম। আমার জোর বলুক, 3-এর গুণিতক বলুক, যাই বলুক, আমরা শুরু থেকে একদম ডাইরেক্ট করতে পারি। মাঝখানে করতে গেলে আমাদের ভেঙে ভেঙে করতে হয়। এই জন্য আমরা কি করব? শুরু থেকে করব। যেমন জোর 1 থেকে 50 পর্যন্ত জোর হচ্ছে 25টা। 10-এর আগে দিয়ে আছে 4টা, এই জন্য 25 থেকে 4 গেলে 21টা জোর। 3-এর গুণিতক 50 পর্যন্ত 16টা। 3 16 48, 3 17 51, ক্রস করে যায়, এই জন্য 16টা। তাহলে 50 পর্যন্ত টোটাল 16টা। 10-এর আগে দিয়ে কয়টা? 3টা। তাহলে আমাদের লিমিটের মধ্যে হচ্ছে 13টা। এবার আসেন কমন। কমন দেখেন, যেগুলো জোর এবং 3-এর গুণিতক, এগুলো কমন কি? আপনার টোটাল জোর এবং 3-এর গুণিতক সংখ্যা আছে দেখেন 6, 12, 18, 24, অর্থাৎ 6-এর নামতাটা হবে আর কি 30, 36, 42 এবং 48। এই কয়টা? তার মধ্যে এই জিনিসটা আমাদের রেঞ্জে পড়ে না, তাই বাদ। এই সংখ্যাগুলো কি? জোর এবং 3-এর গুণিতক এই সংখ্যাগুলো। তাহলে কয়টা পড়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে মাইনাস হবে কত? 7/, এটা ভুল হয়েছে, 13/41, 7/41। তাহলে কত হইল? 21 আর 13 কত? 34, বিয়োগ হচ্ছে 7 কত? 27। তার মানে অ্যান্সারটা 27/41। এটা বুঝছেন কিনা দেখেন। 39 এটা ভুল ভাই। লিখতে গেলে বোর্ডে একটু মিস্টেক ঘটতে পারে, আপনারা একটু বুঝে নেবেন। নিচে কোনোদিন ভেরিয়েশন আসবে না, সবগুলো নিচে সেম সংখ্যা আসবে। এটা 41 লিখছি, এটা 41, এটা 41 হবে। এটা সিলি মিস্টেক, মুখ দিয়ে তো বলতেছি, এটা 39টা ভুলে লিখে ফেলছি, বুঝছেন না। 13/41, 21/41 মানে 7/41। হ্যাঁ, আবু হানিফ যেটা বলেছেন সেটা ঠিক আছে। আমি আবার বলি, অ্যাগেন প্লিজ একটু সুন্দর করে দেখেন। আপনাদের সকল মনের প্রশ্ন কিন্তু এখানে চলে যাবে। এই পর্যন্ত যা বুঝাইছি, 10 থেকে 50 মোট সংখ্যা 41টা, এই যে বের করে দেখালাম। তার মানে নিচে সবগুলো 41 হবে। জোর 50টা পর্যন্ত, জোর হচ্ছে 25টা।
কিন্তু আমাকে শুরু থেকে বলে না, 1 থেকে বলে না, বলছে কি 10 থেকে। তাহলে 10-এর আগে জোর কয়টা আছে? 4টা। 2 4 6 8। তাহলে 50 পর তো মোট 25টা থেকে 10-এর আগের 4টা বাদ দিলে তো আমার 21টা বেরিয়ে যাচ্ছে। ওকে, প্লাস 3-এর গুণিতক মাঝখান থেকে না পারি না। 1 থেকে 50 পর্যন্ত 3-এর গুণিতক কয়টা? 16টা। 10-এর আগে 3টা, 3 6 9। তাহলে 16 থেকে 3 গেলে কত? 13টা। 13 41 মাইনাস এই যে কমনগুলো, যেগুলো জোর এবং 3-এর গুণিতক। দেখেন আপনি 3-এর গুণিতক 3 9 15 এগুলো কিন্তু জোর না। 6 12 18 24 এগুলো হচ্ছে জোর এবং 3-এর গুণিতক। তো এগুলো কয়টা আছে রেঞ্জের ভিতরে? 1 2 3 4 5 6 7টা। এই জন্য এটা 7/41। আপনারা কঠিন টপিকগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে ইজিগুলো অটোমেটিক্যালি পারবেন। বুঝছেন? এবার ক্লিয়ার কিনা বলেন? এগেন তো করেছি, এবার ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ, সবাই যেহেতু ক্লিয়ার। এবার আসেন এই সূত্রটাতে আবার আসি। তাহলে এই যে সূত্রটা সংযোগ সূত্র, কিসের জন্য? অবর্জনশীল। অবর্জনশীলের জন্য। তাহলে বর্জনশীলের জন্য সূত্রটা কি হবে? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। কারণ কি? বর্জনশীল হলে এইটুকু শূন্য হয়ে যায়। এতক্ষণ ধরে তো অঙ্কটা করাইছি এটাই। সুতরাং বর্জনশীল হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 0। এটুকু বুঝছেন কিনা দেখেন তো। বর্জনশীল হলে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0। এক্সাম্পল দেন বলতে আকন্দ কি বুঝিয়েছেন জানি না। এতক্ষণ ধরে বর্জনশীলের এক্সাম্পল বলা হয়েছে। কমন না থাকলে হচ্ছে বর্জনশীল, আর কমন থাকলে হচ্ছে অবর্জনশীল। তাহলে এটা হচ্ছে বর্জনশীল হলে পি অফ ইন্টারসেকশন বি হচ্ছে 0। আর এ ও বি যদি স্বাধীন হয়, এই স্বাধীন কথাটা প্রশ্নে বলা থাকবে, বুঝছেন? এ ও বি যদি স্বাধীন হয়, স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। আপনাকে এই কথাটা প্রশ্নে বলা থাকবে স্বাধীন হলে, এই ধরনের সূত্র রিলেটেড অঙ্ক হলে, তখন এই দুটো গুণ দিতে হয়। স্বাধীন ঘটনা হচ্ছে যেটা একটার সাথে আরেকটা ডিপেন্ড করে না। বুঝছেন? এই যে ইয়াসমিন আক্তার, আপনারা যদি মাঝখান থেকে ঢুকেন তাহলে কিন্তু এটা বুঝতে একটু কষ্ট হবে যে কেন 0 হলো। আমি শুরু থেকে এক্সপ্লেন করে করে এতক্ষণে কিন্তু এসেছি সূত্রে। দেখেন আমি 1 ঘন্টা ধরে অঙ্ক করিয়ে ফেললাম, কারণ শুরুতে যদি এগুলো বলতাম তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যেত। এই জন্য আমি কি করেছি, আগে এক্সপ্লেন করেছি। বর্জনশীল উল্লেখ সাধারণত থাকবে না, ঠিক আছে, তবে থাকতেও পারে, তবে সাধারণত থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেলাইজড ফর্মুলা। এবার আমি কয়েকটা অঙ্ক বলি, আপনারা দেখেন কিভাবে করতে পারবেন সিম্পলি। আপনাদের মনে করেন একটা প্রশ্ন, যে কোনো কিছু, এই যে আমি হ্যাশ দিলাম, আপনাকে বললো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2/7, পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 7/13। তাহলে পি অফ বি ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে একটা প্যাটার্নের কোয়েশ্চেন। আপনারা কি পারবেন না বলেন তো? এই কোয়েশ্চেনটা পারবেন কিনা জাস্ট ইয়েস আর নোতে কমেন্ট করেন। এই কোয়েশ্চেনটা পারবেন কিনা ইয়েস আর নোতে কমেন্ট করেন।
মুহাইমিনুল মুমিন যেটা বলেছেন, স্বাধীন কি সবসময় বলা থাকবে? স্বাধীন হচ্ছে এই প্যাটার্নের কোয়েশ্চেন যখন হয় তখন অলওয়েজ বলা থাকবে, সূত্রের ডিরেক্ট। আর যখন সূত্রের প্রয়োগ থাকবে তখন স্বাধীন ঘটনাটা ডিরেক্টলি বলা থাকবে না, তখন আপনাকে বুঝে নিতে হবে। এখন এই ঘটনা যদি আমি আজকে এক্সপ্লেন করি, আমি যদি সাথে সাথে এক্সাম্পল না দিই, তখন কিন্তু আপনাদের খটকা দূর হবে না। এই জন্য আমি কিন্তু বলেছি সূত্রের প্রয়োগের ক্যাটাগরি আজকে পড়াবো না, এটা আগামী দিন পড়াবো, তখন আপনাদের এক্সপ্লেন করে দেব এটা স্বাধীন, এই জন্য এটা হয়েছে। আমি সাথে সাথে যদি অঙ্ক না বুঝাই তাহলে তো আপনাদের বুঝতে কষ্ট হবে। এই যে সবাই ইয়েস বলেছেন, তার মানে সবাই পারবেন। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখেন। আমি এখন আর কোনো অঙ্ক করাবো না, আপনাদের শুধু কোশ্চেন লিখবো, আপনারাই বলবেন যে পারবেন। নেক্সট কোশ্চেন, P of A equal to 7 by 9, P of B equal to 2 by 3 এবং A ও B বর্জনশীল হলে P of A union B equal to what? এটা পারবেন কিনা এস নো তো কমেন্ট করেন। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, আপনারা একটু লেখেন। এটা হচ্ছে সেকেন্ড, তো 2 লিখছি কারণ আগেও ইয়েস পরে ইয়েস পারবেন না, 2 পারবো এরকম ভাবে একটু কমেন্ট করবেন। 2 পারবো মানে আগে একটু 2 লিখে নেবেন যে 2 পারবো বা পারবো না, একটু কমেন্ট করবেন, তারপর হচ্ছে অনুসারে। কৌশিক হাসান পলক ভাইয়া, অনেক সুন্দর উপস্থাপনা, বোঝানোর টেকনিকটা দারুণ, থ্যাংক ইউ। কমপ্লিমেন্ট পেলে সবারই ভালো লাগে। আকন্দ প্যাচ লেগে গেল, প্যাচ লাগুক ভাই, সমস্যা নেই, সবার গিট তো একদিনে খুলবে না। আপনি আমার 3টা বা 4টা ক্লাস করেন, প্রবাবিলিটি জিন্দিগিতে আর প্যাচ লাগবে না, এইটুকু ইনশাল্লাহ আমি বলতে পারবো। এই তো 2 পারবো ইনশাল্লাহ, এই তো সবাই পারবেন। এই যে দেখেন, আপনাদের পি অফ এ ইউনিয়ন বি বের করতে গেলে তো আপনাকে 3টা ডাটা লাগবে, কিন্তু আপনার প্রশ্ন আছে কয়টা? 1টা 2টা, এটা তো নাই। কিন্তু এটা যে নাই, ক্লু দিয়ে দিয়েছে এ ও বি বর্জনশীল, তাহলে বর্জনশীল হলে এই জিনিসটা কি বের করা যাবে না? সিম্পল, এটা 0, বর্জনশীলের জন্য এটা কি 0, তখন এটা 0 ধরে আপনি এটা বের করে ফেলবেন। নেক্সট, এবার 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, এটা দিলাম 0.3। আপনারা এই জায়গাটা বর্জনশীলের পরিবর্তে দিলে হচ্ছে স্বাধীন, সেম কোয়েশ্চেন। আপনারা স্ক্রিনশট নিতে থাকেন কিংবা খাতায় লিখতে থাকেন, এনাফ টাইম থাকে। এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন, পি অফ এ এটা, পি অফ বি এটা আগের মতোই, এবং বললো এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি কত। এটা যদি পারেন তাহলে লেখেন 3 পারবো, না পারলে সেটাও বলবেন, যদি পারেন তাহলে লেখেন 3 পারবো। ভাই নেক্সট ক্লাস কবে এটা আমি এখনো ফাইনাল করি নাই, এটা হচ্ছে জাকির ভাইয়ের সাথে কথা বলে নেক্সট ক্লাসের টাইমটা ফাইনাল করে গ্রুপে পোস্ট করা হবে, ঠিক আছে? যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি তো জানি না, কারণ শুনেন, আমি আগে যদি নেক্সট ক্লাসের শিডিউল ফিক্স করি, এমনও হতে পারতো যে আজকে আমার ক্লাস করার পর ভালো লাগে নাই, যেমন প্রথমে 300 জন ছিল, এখন 100 জন নাই, তার মানে ভালো লাগে নাই। তাহলে ভালো না লাগলে তো আমার ক্লাস সেকেন্ড ক্লাস আসার প্রশ্নই ওঠে না। এই জন্য আমি সেকেন্ড ক্লাসের শিডিউল বা কোনো কিছু ফিক্স করি নাই, প্রথম ক্লাস আজকে এসেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে হয়তো বা পরবর্তী ক্লাসে শিডিউল দেওয়া হবে, এই জন্য নেক্সট ক্লাসটা শিডিউল দেওয়া হয়নি। হ্যাঁ, এই তো সবাই। ও আচ্ছা, সুমন শেখ, পারবো না ভাই। হ্যাঁ লিখবেন, না পারলে বলবেন, আমি সেটাও জানতে চাই যে কী পরিমাণ পারবেন, কী পরিমাণ পারবেন না। বিল ক্লিন্টন বালা ভাই, আগামীকাল নেন না ভাই? আগামীকাল আমার ক্লাস হচ্ছে রিটেন ক্যাম্পেইনের, আমি প্রতি শুক্রবারে ক্লাস নেই রিটেনের জন্য। ভাই বর্জনশীল আর স্বাধীন সেম না, এই ধরনের যে কথাটা বলছে, কোনো ঘটনা স্বাধীন এবং বর্জনশীল একসাথে হতে পারে না। এর ব্যাখ্যা যদি কেউ মাথায় নিতে চান, আর যদি সেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের খুব সুপিরিয়র স্টুডেন্ট না হয়ে থাকেন, তাহলে সেই প্রবাবিলিটি যতটুকু শিখছেন ততটুকু ভুলবেন, এবং এই যে ব্যাখ্যা আপনার মাথায় জানারও দরকার নেই। কোনো ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না। এই ঘটনা যারা এক্সট্রাঅর্ডিনারি প্রবাবিলিটি না পারে তারা এই ঘটনা বুঝবে না, আপনারা দুইটা ম্যাচ করবেন না।
এটা আমার রিকোয়েস্ট। আপনার প্রবাবিলিটির অঙ্ক পারতে গেলে এটা লাগবে না। শুনেন ভাই, প্রথমত বলে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার ব্যাকগ্রাউন্ডও ঢাকা ইউনিভার্সিটি। আমি কতটুকু পারি না পারি আমি সেই জিনিসটা আপনাদের শো করতে আসি নাই। আমি প্রবাবিলিটি খুব এক্সপার্ট বানাতে আপনাদের আসে নাই। আমার টার্গেট হচ্ছে আপনাদের পরীক্ষায় অ্যান্সারটা করা। সেটার জন্য যেটুকু বলা দরকার আমি সেটুকু বলবো। অতিরিক্ত কোনো কথা আপনারা জানতে চাইলেও আমি সেটা বলবো না, ঠিক আছে? ওকে, এটা বুঝিয়ে দিচ্ছি। এই যে খেয়াল করেন, আপনাকে পি অফ এ ইউনিয়ন বি বের করতে গেলে মাস্ট বি এই তিনটা ডাটা লাগবে। যে কোনো অঙ্কে পি অফ এ ইউনিয়ন বি বের করতে গেলে আপনাকে এই তিনটা ডাটা লাগবেই। আপনার প্রশ্নে কি দেওয়া আছে দেখেন তো, পি অফ এ 7/9, আমি লাল কালার দিয়ে লিখি। পি অফ এ দেওয়া আছে 7/9 প্লাস পি অফ বি কত 2/3 মাইনাস, তার মানে ওইটাও লাগবে, এটাও তো লাগবে। যখন ঘটনা বর্জনশীল হয় তখন এটা 0 হয়, কিন্তু যখন স্বাধীন হয় তখন কিন্তু এটা সূত্র লিখেছিলাম কি, স্বাধীনের বেলায় পি অফ এ ইন্টারসেকশন বি কি লিখেছিলাম, পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে এটা এখানে কি হবে 7/9 ইন্টু 2/3, এটা করবেন অঙ্ক হয়ে যাবে। বুঝছেন? আপনার পি অফ এ ইউনিয়ন বি এর যতটা ফরম্যাট আছে আমি কিন্তু পড়িয়ে ফেলেছি, সিম্পল। আমি শর্তাধীন ঘটনাটা কিচ্ছু পড়াই নাই, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। অর্থাৎ পি অফ এ বাই বি যেটা বলা হয়, এ বাই বি বা এ বাদ বি, অর্থাৎ এই ফরম্যাটটা আমি পড়াই নাই, বুঝছেন? পি অফ এ বাই বি এই ফরম্যাটটা হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা, এটা আমি আজকে টাচ করি নাই, কারণ এটা নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? এটা টাচ করি নাই, এটা নেক্সট দিন শুরুতেই পড়াবো যদি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়, ঠিক আছে? এই যে অঙ্কটা করে দিলাম, পি অফ এ ডিরেক্ট প্লাস পি অফ বি ডিরেক্ট মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে এই দুইটার গুণফল। কারণ এই যে স্বাধীনের জন্য এটা হচ্ছে সূত্র, বর্জনশীলের জন্য এটা 0, আর স্বাধীনের জন্য এটা হচ্ছে গুণফল। আর যদি স্বাধীন বর্জনশীল কিচ্ছু না বলে প্রশ্নে, তাহলে সরাসরি প্রশ্নে এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া থাকবে, যেটা আমি 1 নম্বর অঙ্কে দিয়েছি। এখন বলেন তাহলে এইটুকু পারবেন, ঠিক আছে? নেক্সট আমি আর 2-3টা অঙ্ক করব, তারপর আজকে শেষ। এবার আসেন আপনাদের 41তম বিসিএস সাথে একটু পরিচয় করাই দিয়ে আসি। বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, বুঝছেন? বর্গ সংখ্যা কয়টা আছে? অনেকগুলো, যতগুলি বর্গ হোক। আমি কয়েকটা এক্সাম্পল হিসেবে লিখি, 10টা লিখি, হ্যাঁ। 49, 64, 81, 100। আর ঘন সংখ্যা হচ্ছে কিউব নাম্বার, যেটা আপনারা সবাই জানেন, সেটাও আমি 10টা লিখি। 1, 8, 27, 64, 125, 216, 343, 512, 729 এবং 1000। এই হচ্ছে আমাদের বোর্ডে আমি 10টা বর্গ সংখ্যা এবং 10টা ঘন সংখ্যা লিখেছি। যদিও অনেক টিচার সেটা না লিখে অঙ্ক করিয়ে ফেলবে, আমিও বলবো লেখার দরকার নাই, শর্টকাট হইলে তো লেখার দরকার নাই। কিন্তু আমি অলওয়েজ প্রিফার করি কি, বেসিক অ্যান্ড শর্টকাট মিক্সড। তাই আমি জিনিসটা লিখলাম। এবার আপনাদের সিম্পল একটা কোয়েশ্চেন করি। 1 থেকে 99 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হবার সম্ভাবনা কত? এই ছিল আমার প্রশ্নটা। এটা 1 থেকে 99 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হবার সম্ভাবনা কত? যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন তো। রিয়া হাওলাদার যেটা বলেছেন, ভাইয়া পিছনে টানবেন না, পিছনে টানাটা একটু কষ্ট, বুঝছেন? আপনার যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে ক্লাসটা কমপ্লিট হওয়ার পর লাইভটা থাকবে, তাহলে প্রয়োজনে আবার একটু রিপিট দেখে নেবেন টেনে, যে জায়গাটা বলেছি, তখন আপনার বুঝতে পারবেন, কারণ পিছনে টানতে গেলে একটু কষ্ট। আফনিন আহমেদ, আপনার এত কিছু মনে থাকে কিভাবে ভাই? 14 বছর ধরে পড়াই। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত? 1 থেকে 99 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? সিম্পল, আপনি খেয়াল করেন, 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা 99টা। এটা একটু আগে আপনাদের বলেছিলাম, কুইজ দিয়েছিলাম, আপনারা কমেন্ট করেছেন। তাহলে নিচে 99। বর্গ সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। তাহলে 9/99, তাহলে 1/11 অ্যান্সার। কিন্তু এটা জানি অনেকে একটু বলবেন
যে ভাইয়া আমি এতটুকু পর্যন্ত বর্গ সংখ্যা কিভাবে মুখস্থ করব। এই ক্ষেত্রে আমি বলি মুখস্থ রাখার দরকারও আছে, আবার নাও দরকার আছে। 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বর্গ সংখ্যা সবারই মুখস্থ, কিন্তু নাও যদি থাকে আপনাদের যে সংখ্যাটা দিবে বড় সংখ্যাটা, দেখেন বড় সংখ্যাটাকে বর্গমূল করবেন। এটা করলে আপনার 9 পয়েন্ট সামথিং আসবে না। আপনারা জানেন 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে 100 যেহেতু কম, তাহলে 81, 9 পয়েন্ট সামথিং আসবে না। যে পূর্ণ সংখ্যাটা আসবে এটাই হচ্ছে আপনার ততটা বর্গ সংখ্যা রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি কেন এই পলিসিতে যাইতে চাই না জানেন, আমার আবার তরিকা একটু ভিন্ন, বুঝছেন? এই জন্য সবার আমাকে পছন্দ করে না, কারণ আমি উচিত কথা বলি। তো 1 থেকে যে শুরু করবে যাত্রা, সবসময় এরকম কোনো নিয়ম আছে? যদিও আপনাদের 41তম বিসিএসে এটা এসেছে, আমি আগে 41টা করি, তারপর আপনাদের বলবো যে কেন মুখস্থ না করে, মানে এরকম ফরম্যাট না করে কেন মুখস্থ কিংবা অন্যভাবে বের করতে হবে। আসেন এবার আপনাদের 41তম বিসিএসের কোশ্চেনটা করি। 1 থেকে কত দিয়েছিল ভুলে গেছি, একটু দাঁড়ান দেখে নিই। 1 থেকে 440, 1 থেকে 440 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হবার সম্ভাবনা কত, এই ছিল 41 বিসিএস এর কোশ্চেনটা। একটু সংখ্যাটা বড় দিয়েছে, কিন্তু অপশনগুলো এমনভাবে ক্লু দিয়েছিল কোন একটা বেসিক সম্পন্ন কোশ্চেন সেটা অঙ্ক না করে উত্তর করতে পারতো। তো আমি সেদিকে যাচ্ছি না, সেই প্রসেস বোঝাতে গেলে আবার বহুত সময়, আবার সংখ্যা বোঝাইতে হবে, সেটা ভিন্ন কথা। 440টা সংখ্যা, 1 থেকে 740 পর্যন্ত 440টা সংখ্যা আছে, নিচে 440 সুন্দর করে লিখবেন। এবার উপরে কয়টা বর্গ সংখ্যা আছে এটা ফাইন্ড আউট করাটা কষ্ট। দেখেন আমরা যদি নাও পারি কোন রেঞ্জে থাকবে এটা কিন্তু বুঝতে পারবো। যেমন 10 মানে 100, 20 এর বর্গ হচ্ছে 400, দেখেন 20 এর বর্গ কত 400, আবার 30 এর বর্গ কত 900। তো কোন সংখ্যা এত একদম বেশি দিবে না, যেটুকু দিবে আপনারা ফার্স্টে একটু টার্গেট করে নেবেন যে আমার সংখ্যাটা এইটুকুর ভিতরে আছে, তারপর প্রয়োজনে একটু গুণ করেন। পরীক্ষায় একটু কষ্ট করতে হবে, কারণ বর্গ সংখ্যা বের করার শর্টকাট নিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, সেক্ষেত্রে যদি বুঝতে পারেন তাহলে এটা ভালো। কিন্তু এই একটা টাইপের অঙ্কের জন্য ওই ধরনের ভিডিও মাথায় রাখার দরকার নেই। এটা সিম্পল, আপনাদের 20 এর বর্গ হচ্ছে 400, আপনারা একটু কষ্ট করে তারপরের সংখ্যাটা গুণ করেন না। 21 × 21 কত, 21 এর বর্গ 1 2 1 2, দ্যাট মিনস কত হয়ে যাচ্ছে, সরি ভুল হয়ে গেছে, 2 4, তার মানে 1 4 4, 441। এই যে আমাদের লিমিট ক্রস, তার মানে 21 অবশ্যই লিমিটের বাইরে। তাহলে আমাদের লিমিটের ভিতরে বর্গ সংখ্যা কয়টা, 20টা। তাহলে 20/440, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে 40 কাটলে 22, তার মানে 1/22। এটা ছিল হচ্ছে 41তম বিসিএস এর কোয়েশ্চেন, 1/22। বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। বর্গ সংখ্যা 10টা মুখস্থ রাখবেন, এর বেশি যদি আসে তাহলে মুখস্থ রাখার দরকার নেই, আপনারা এই পলিসিতে বের করে নেবেন, একটা রেঞ্জ টার্গেট করে প্রয়োজন একটা চেক আউট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে একটা অঙ্ক দেই, এটা একটু কমেন্ট করেন তো। করেন 17 থেকে 84, 17 থেকে 84 পর্যন্ত একটা সংখ্যা নিলে বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, এটা করেন। এরপরে আর 2টা অঙ্ক করাবো, তাহলে শেষ আজকে। এটার পরে আর 2টা অঙ্ক করাবো, 2টা অঙ্ক বেশি সময় লাগবে না, ছোটখাটোই। এটা করেন 17 থেকে 84 পর্যন্ত একটা সংখ্যা নিলে বর্গ সংখ্যা হবার সম্ভাবনা কত। ভাই আমি যেদিনই ক্লাস নিব, যদি নেওয়া পরে যেদিনই ক্লাস নিব লাইভটা 1.5 ঘন্টার মতো হবে। অতএব যারা 1 ঘন্টা সময় নিয়ে বসেন কিংবা এমবি কম নিয়ে একটু বসার আগে চিন্তা করবেন, যদি আমার ক্লাস থাকে আমি কমপক্ষে 1.5 ঘন্টা ক্লাস নিব। ফরহাদ তরফদার, হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত 10টা, 1 থেকে 40 পর্যন্ত 20টা। ফরহাদ তরফদার মনে হয় অনেকগুলো মুখস্থ করে ফেলেছে, এর আগেও একটাতে এরকম রেঞ্জ দিয়েছিল মৌলিক সংখ্যার ব্যাপারটা। 5/84, 5/68, 5/67, 2/17, 5/68, 5/67। দেখেন এই সারা রাত রামায়ণ পরে সকালে বেলায় যে জিজ্ঞাসা করে সীতা কার বাপ, একটা কথা আছে না, আপনাদের ঘটনাটা অনেকটা সেম হয়ে গেছে। দেখেন এতক্ষণ ধরে পড়েছি কিন্তু আপনারা সেই শুরুর ভুলটাই করছেন।
84 থেকে 17 বিয়োগ দিলে কত হয়? 84 থেকে 17 বিয়োগ দিলে কত হয়? এখানে হয় 67, যোগ তো 1 হবে, তার মানে মোট সংখ্যা তো কত? 68টা। অতএব নিচে মাস্ট বি 68 ইনিশিয়ালি হওয়ার কথা, এটা তো বুঝছেন। তারপর 84 পর্যন্ত বর্গ সংখ্যা কয়টা আছে? 9টা। 9 নং 81। 84 পর্যন্ত বর্গ সংখ্যা আছে কয়টা? 9টা। আমার 17 থেকে বাদ দেন, আমি আগে টোটাল কাউন্ট করব। 84 পর্যন্ত কয়টা আছে? 9টা। এবার 17-এর আগে কয়টা আছে? 4টা। 4 4 16। তার মানে আমার রেঞ্জে কয়টা আছে? 5টা। এই তো 5/68 অ্যান্সার। যারা কমেন্ট করেছেন 5/68 তাদের ধন্যবাদ। এটা বুঝছেন কিনা এখন দেখেন। ভাই আমি অঙ্কগুলো যে প্রসেসে করি আপনারা চেষ্টা করবেন সেম প্রসেসে প্র্যাকটিস করার, তাহলে আপনাদের টাইম সেভ হবে। বুঝছেন? টোটাল সংখ্যা এই যে এরকমভাবে কাউন্ট করবেন 68, এটা নিয়ে চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই, ডিরেক্ট লিখবেন, পরে কাটাকাটি গিয়ে ছোট হলে পরের ব্যাপার। এরপরে আপনাকে যাই বলুক টোটাল কয়টা বের করে ফেলবেন। 84 পর্যন্ত বর্গ সংখ্যা 9টা, 17 আগে দিয়ে কয়টা? 4টা। 9 বিয়োগ 4 অর্থাৎ 5টা। আপনারা স্পেসিফিক গুণার দরকার নেই, ঠিক আছে? ও ফরহাদ তফুদার, সরি ভাই, পি এর ফ আমি উচ্চারণ করি নাই, ইংলিশ আর বাংলার স্পেলিং ভিন্ন। এরপরে তো কাটাকাটি 1/17 হবে না। অনেক দে ভাই, এক কেন যোগ হলো শেষে? ভাই এটা তো সমস্যা। কেন যে এক যোগ হলো এটা তো শুরুতে বলছি, একটু শুরু থেকে দেখে নেবেন। রেঞ্জ, কোনো সংখ্যার রেঞ্জ বের করতে গেলে নিয়ম হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এক যোগ করবেন, তাহলে আপনার অ্যাকচুয়াল সংখ্যাটা বের হবে। এটাই মনে রাখেন, আর নাহলে শুরু থেকে ক্লাস দেখবেন। আজকে লাস্ট কনসেপ্ট ঘন সংখ্যা। আজকে লাস্ট কনসেপ্ট 2টা অঙ্ক করাবো। লাস্ট কনসেপ্ট ঘন সংখ্যা। দেখেন বর্গ পরীক্ষা আসছে, ঘন চলে আসতে পারে, এই জন্য ঘনটা পড়তে হবে। ধরেন 1 থেকে 300 একটা সংখ্যা দিল, দিয়ে বললো এর মধ্যে একটা পিক করলে সেটা ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 300 পর্যন্ত একটা সংখ্যা পিক করলে সেটা ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আপনার মোট সংখ্যা 300, মোট 300। তাহলে 1 থেকে 300 পর্যন্ত ঘন কয়টা? এই যে দেখেন এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে 6/300, এটা কাটাকাটি চলে যায়, 1/50। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আপনারা 1 থেকে 520 করেন তো। 1 থেকে 520 ঘন সংখ্যা হলে, মানে সংখ্যা দিলে সেটা ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এটা একটু কমেন্ট করেন তো। উপরেরটা কমেন্ট করেন। উপরেরটা কমেন্ট করা মানে এটা বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা ওইটা লেখেন যে বুঝি নেই। 5 কেমনে ভাই? কোনটারে যে 5 কেমনে ভাই? ও আগেরটায় 5টা বুঝেন নাই? হ্যাঁ রে ভাই, আগেরটা তো মুছে ফেলছি, এত পরে কমেন্ট করলে হবে? 5 ছিল হচ্ছে আপনার, কত যে সংখ্যা দিছি ভাই এটা তো ভুলে গেছি। ও 17 থেকে মনে হয় 84। তাহলে 9 নং 81, 9টা হচ্ছে টোটাল আছে আপনার, আর 17 আগে দিয়ে হচ্ছে 4টা বর্গ সংখ্যা আছে, এই জন্য 9টা থেকে 4টা বিয়োগ দিলে 5টা হয়। এই যে জয়শ্রী রাখাইন আর কি, জৌমায়াং, আচ্ছা ভাই রাখাইন ভাই, ঠিক আছে, আপনি কাটাকাটি করে উত্তর বলবেন। 5/520, 8/520 দিলে হবে না। 1 থেকে 520 মোট সংখ্যা হচ্ছে 520টা। তার মানে আপনার 1 2 3 4 5 6 7 8টা, এই যে এখান পর্যন্ত 8/520, এটা কাটাকাটি করলে 1/65 হয়। তাহলে আপনারা ঘন সংখ্যাও পারবেন। আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক কঠিন দিব নাকি সহজ দিব? এটা একটু কমেন্ট করেন। আজকের লাস্ট অঙ্ক কঠিন দিব নাকি সহজ দিব? শুনেন ভাই, আমি আপনাদের যে শীট প্রোভাইড করেছি, আমি শীট থেকে ধরে ধরে অঙ্ক করাই নাই। কেন? ওইটা দিয়েছি আপনাদের প্র্যাকটিস করার জন্য। আমার ক্লাস দেখার পরে আপনারা যে 2টা পেজ দিয়েছি গ্রুপে, ওই 2টা পেজ প্র্যাকটিস করবেন। আশা করি শর্তাধীন সম্ভাব্যতার 2টা অঙ্ক বাদে সবগুলো অঙ্ক আপনাদের পারা উচিত, ঠিক আছে? সহজ দেব নাকি কঠিন দেব বলেন? লাস্ট অঙ্ক আজকের।
একটু কঠিন দিব, আচ্ছা ঠিক আছে দেই। 13 থেকে 447, 13 থেকে 447 একটা সংখ্যা নিলে অযুগ্ম ঘন সংখ্যা হবার সম্ভাবনা কত? শুনুন, আপনাদের প্রিলি কিংবা রিটেনের এই প্রবাবিলিটির অঙ্কগুলো ইন্টারমিডিয়েটের সায়েন্সের বই বেস হয় কোশ্চেন, আর আমি যে টপিকগুলো ডিসকাস করেছি সেই বইগুলো অ্যানালিসিস করেই এগুলো দেয়া। এই অঙ্কগুলো আছে, কিন্তু এই ডাটাটা আপনার বইয়ে এই সংখ্যা নাই। বইয়ে পাবেন 1 থেকে 520 এই অঙ্কটা আমি দিয়েছি 13 থেকে 447, যেন বুঝতে পারেন। বুঝে বইয়েরটা করেন, সমস্যা নেই। এটা আজকে লাস্ট অঙ্ক, এটা করেন। তেরো থেকে 447 একটা সংখ্যা নিলে সেটা অযুগ্ম ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? আপনাদের যারা অযুগ্ম ঘন সংখ্যা মানে বুঝেন না তাদের বলি, এটা হচ্ছে বিজোড় ঘন সংখ্যা। অযুগ্ম কথাটার মানে হচ্ছে বিজোড়, আর যুগ্ম কথাটার মানে হচ্ছে জোর। অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, আর যুগ্ম মানে হচ্ছে জোর। এটা হচ্ছে বিজোড় ঘন সংখ্যা। তাহলে আপনাকে এই রেঞ্জের ভিতরে সংখ্যা কয়টা আছে? 447 বিয়োগ হচ্ছে 13, তাহলে 4 3 4, 434 যোগ 1, তার মানে 435 হচ্ছে মোট সংখ্যা। তাহলে নিচে হবে 435, নিচে হচ্ছে 435। এবার এই রেঞ্জের মধ্যে আপনার ঘন সংখ্যাগুলো একটু দেখেন, আপনি তো এমনি পারবেন না। আপনি কি করবেন? 447 পর্যন্ত আপনার ঘন সংখ্যা কয়টা জানা আছে? 7 কিউব 343, 8 কিউব কত? 512, তার মানে 60টা। এই পর্যন্ত হচ্ছে 60টা, তাহলে 13-র আগে দিয়ে কিন্তু দুইটা আছে, 13-র আগে দিয়ে দুইটা, তাহলে এই পর্যন্ত হচ্ছে 60টা, আর 13-র আগে দিয়ে দুইটা আছে, তাহলে 2 বিয়োগ। তাহলে আপনার রেঞ্জে ঘন সংখ্যা কয়টা আছে? টোটাল 5টা। এই 5টা একটু লিখতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। এই হচ্ছে আপনার 5টা রেঞ্জ, বুঝছেন? এটা না লিখে কোশ্চেনটা বোঝা যাবে না। এই যে 5টা ঘন সংখ্যা আছে, তার মধ্যে দেখেন বিজোড় কোনটা? এটা বিজোড়, এটা বিজোড়, আর হচ্ছে এটা বিজোড়। তাহলে বিজোড় ঘন সংখ্যা কয়টা হবে? 3/435। এটা কি কাটাকাটি যাবে? যাবে। কাটাকাটি কি কত হয়? 3 দিয়ে কাটলে এটা 1, 1 দিয়ে ধরবে 3কে, 13কে ধরলে কত? 4, হাতের আছে 1, এটাকে ধরলে হবে 5, অর্থাৎ 145। তার মানে 1/145। এই হচ্ছে এটার অ্যান্সার, 1/145। অতএব 5/435 না, 3/435। শুধু যদি ঘন সংখ্যা বলতো তাহলে 5/435 হইতো। আমি বলেছি বিজোড় ঘন সংখ্যা, আপনারা একটু কঠিন চেয়েছেন তাই। তো আজকে আর বেশি নিব না, অলরেডি 1.5 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। আপনাদের আজকের ক্লাস কেমন লাগলো? ঠিক আছে, একটু কেমন লাগলো একটু ফিডব্যাকটা দেন। যদি ভাল লাগে পাম মারেন, আর যদি খারাপ লাগে তাও একটু বেশি গালি দেন না, সময় নষ্ট করার জন্য গালি দেন না। সামিউল আলিম সামি, এটা তো সহজ ছিল স্যার। ভাই সহজ ছিল, কিন্তু এটা অনেক কঠিন ছিল অনেকের জন্য। দেখেন উত্তর দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কঠিন, কারণ এক একজনের উত্তর এক একটা দিচ্ছে। শিটে উত্তর ভাই আমি যে অঙ্ক করাইলাম আজকে, তার 90% অঙ্ক শিটে নাই, 90%ই শিটে নাই। শিটের অঙ্কগুলো এবার আমার অঙ্ক দেখে দেখে আপনারা করবেন, ঠিক আছে? অনেক দে খুব ভালো বুঝছে যদি লাস্ট 15 মিনিট করেছেন। ভাই লাস্ট 15 মিনিট তো তেমন ভালো লাগার কথা না, কারণ আগের টপিকগুলোর উপর ভিত্তি তো করে শেষের ক্লাসগুলো, ঠিক আছে? তো যাক, বেশিরভাগই বুঝতে পেরেছেন, বুঝতে পারাটা হচ্ছে ভালো কথা। তো যদি বুঝতে পারেন তাহলে নেক্সট ক্লাসের শিডিউল ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে, এবং সেই ক্লাসে কি কন্টেন্ট পড়ানো হবে সেটাও ইমেজ আকারে পরে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যারা মিস করে ফেলেছেন, মিস করার কিছু নাই, হয়তো পেজে তো সেভ থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারবেন পরবর্তীতে। আর নেক্সট ক্লাস কখন হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আপাতত আজকের মতো বিদায়, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। কঠিন টপিক তো একটু চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইজি ওয়েতে আপনাদের বোঝানোর, শুধু ইজি না, মানে যেন আপনাদের কার্যকরীভাবে বোঝানোর, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।